আসসালামু আলাইকুম। গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আই হোপ সো সবাই ভালো আছো। সেরেব্রাম মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন প্রাইভেট কেয়ার পক্ষ থেকে আমি মেহেদি স্যার আজকে তোমাদের সাথে আছি। আমাদের মেহেদি স্যার মেডিকেল অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 2022-এর আজকে ফার্স্ট লেকচার। তো তোমরা যারা এই মুহূর্তে আছো আমাকে একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। স্টুডেন্টস আমাকে একটু সবাই জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে। আর হচ্ছে আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও যে ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ গাইজ। আমি ইনশাল্লাহ একটু পরে শুরু করে দিব কিছু কথা বলে। সো তোমরা যারা আছো এখন অলরেডি গ্রুপে যারা জয়েন আছো সবাইকে মেনশন দাও। এই প্রাইভেট গ্রুপে যারা জয়েন আছো সবাইকে মেনশন দিয়ে দাও। ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার তোমরা যারাই আছো সবাই অন্যদেরকে একটু মেনশন দিয়ে দাও আর আমাকে জানাও যে সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু সাউন্ডটা জানাও। ওকে, তোমরা তোমাদের পরিচিত ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যারা আছে এই গ্রুপে কাইন্ডলি একটু মেনশন দিয়ে দাও যাতে ক্লাসটা নোটিফাইড হয়। আমাদের এখানে অ্যাকচুয়ালি লোডশেডিং হয়, তোমরা জানো বাংলাদেশের সব জায়গায় লোডশেডিং হয়। সো সেই হিসাবে একটু দেরি হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। আর আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিব এখনই। আমাদের আশা করি ফোকাসিং সমস্যা হবে না আর সাউন্ড ক্লিয়ার আছে আশা করি। আর যদি ভিডিও ফোকাসিং নড়ে যায় সেক্ষেত্রে মাইক্রোফোন খুলে ফেলবো, সমস্যা নেই। ওকে, আমরা যারা আছি এই মুহূর্তে অন্যদেরকে একটু মেনশন দিয়ে দিই এই প্রাইভেট গ্রুপে যারা আছে। আর তোমাদের কোনো কোশ্চেন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? যাই হোক, আমাদের আসলে হচ্ছে ক্লাসটা আরও আগে শুরু করার কথা ছিল আমাদের। আসলে 17 তারিখ আমি হচ্ছে মাঝখানে একটু অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছি। সো ওই জন্য এখন থেকে ধারাবাহিক ক্লাস শুরু করলাম। আমরা আগেও বলেছি এখনও বলছি যেটা মেন বিষয়টা একটা প্রাইভেট প্রোগ্রাম, আমাদের এখানে আহামর অনেক স্টুডেন্ট থাকবে তা না। আমাদের লক্ষ্যমাত্রা আমরা বলেছি আগেও এখনও আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো 50 জন এখানে যাতে অ্যাডমিট হয়। 50টা সিট আমাদের এই প্রাইভেট প্রোগ্রামে। আমি এদেরকে ইনশাল্লাহ নারিশ করে আমি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে আমরা পৌঁছে দিব স্বপ্নে মেডিকেলে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের বায়োলজি অর্থাৎ জুলজির উপর। সো আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের এর মধ্যে বায়োলজি, বোটানি, জুলজি এবং ফিজিক্স, কেমিস্ট্রি যতটুকু বিষয় আছে স্পেশালি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিটা গুছিয়ে দেওয়ার জন্য, কারণ এই বিষয়গুলোই হয়তো তোমাদের জন্য শেষ বিষয় হতে পারে। সো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের ভালো মতো গুছিয়ে দেওয়ার। ক্লাসগুলো অনেক এসেনশিয়াল, আমি সবসময় বলেছি যে আমার ক্লাসগুলো ফোকাস করতে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাস এবং এক্সাম। সো এক্সাম অনেক কোচিং সেন্টার নেয় বা এক্সাম তুমিও দিচ্ছ এবং সামনে দিবা এবং মডেল টেস্টে বই পাওয়া যায়, বাট ক্লাসের যে সিকোয়েন্সিয়াল বিষয়, যে পরিস্থিতিগুলো তোমরা ফেস করো, যেভাবে ট্যাকেল দিতে হয় পরিবেশ পরিস্থিতি বা প্রশ্ন কী ধরনের আসে এটা তোমাকে জানতে হবে। ওই বিষয়গুলো স্টুডেন্ট জানে না। আমি সবসময় বলেছি যে পড়াশোনা করতে হবে কোশ্চেন ব্যাংক ওরিয়েন্টেড, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, মেইন বই ফোকাস করে 2-3টা বই একত্রে করে এবং এক্সট্রা ইনফরমেশন বেস করে। সো তুমি যখন পড়াশোনা করো বা পরিশ্রম করবা তুমি এইভাবে ওরিয়েন্টেশন করে পড়াশোনা করতে হবে। আমি যখন ক্লাস নিব অলওয়েজ সামনে বই থাকবে, তোমাদের অলওয়েজ সামনে বই থাকতে হবে এবং ওই বইটা ফোকাস করে তোমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? বই থেকে তোমরা দাগাবা, যেটা দাগাইতে বলবো, যেটা লিখতে বলবো লিখবে অবশ্যই, এবং যে সিকোয়েন্সে পড়তে বলবো ওই সিকোয়েন্স তোমরা মেনটেন করতে হবে অবশ্যই, ইটস মাস্ট। আর তোমরা যারা এই মুহূর্তে আছো আমাকে একটু জানাও সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আর দেরি করা যাবে না, অবশ্যই অবশ্যই সবাই আমাকে জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। এই প্রাইভেট গ্রুপে তোমরা যারা মেম্বার আছো তোমরা অবশ্যই অবশ্যই সবাইকে মেনশন করে দিবে। আর এখনই সবাইকে মেনশন করে দাও যাতে হচ্ছে আমরা অন্যরা পার্টিসিপেট করতে পারে এখনই, এবং হচ্ছে যাতে ক্লাসটা মিস না দেয় সবাই। ওকে, সো সবাইকে একটু দ্রুত মেনশন দিয়ে দিই আমরা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। সবাই একটু কমেন্ট করে জানাও আমরা কি শুরু করে দিব এখন। জনগণ আমরা কি শুরু করতে পারি, সবাই একটু রেসপন্স করে জানাও।
সবাই রেসপন্স করতে হবে অবশ্যই। আমি যখন কথা বলবো অবশ্যই ক্লাসে রেসপন্স করতে হবে। তোমরা যারা এই মুহূর্তে আছো সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, কমেন্ট করে জানাও। আর অবশ্যই অবশ্যই তোমাদের এই গ্রুপে যারা আছে প্রাইভেট গ্রুপে সবাইকে মেনশন করে দাও, ঠিক আছে? যাই হোক, তাহলে আমি শুরু করছি। ডিয়ার স্টুডেন্টস, আর কথা না বাড়াই, হচ্ছে প্রথম কথা হচ্ছে কোনো সাউন্ড ইকো আসলে সেটা আমাকে জানাবে, ঠিক আছে? যাই হোক, তো প্রথমত যেটা হচ্ছে এই বিষয় আমাদের এখানের মধ্যে আমাদের ধারাবাহিকভাবে বিষয়গুলো বুঝতে হবে। আমরা আসলে কোন চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার 7। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার রয়েছে। আমি যদি বলতে যাই, প্রথম কথা হচ্ছে আমাদের পরিপাক শোষণ যে চ্যাপ্টারটা বলি আমরা, সেটা ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটা। তারপর হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, সেটা মাস্ট লাগবে। চ্যাপ্টার 7 যেটা রয়েছে আমাদের চলন অঙ্গ চালনা, সেটা আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এরপরে আমাদের আছে হচ্ছে ইমিউনিটি এবং আমরা বলি ইমিউন সিস্টেম যেটা রয়েছে সেটা আমাদের লাগবে মাস্ট। তারপরে হচ্ছে আমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ, শর্ট সিলেবাস লং সিলেবাস ডাজন্ট ম্যাটার, তোমার কিন্তু পড়তে হবে অবশ্যই। সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা মাস্ট। জেনেটিক্স চ্যাপ্টারের অংশটুকু মাস্ট লাগবে তোমাদের। সো এই বিষয়গুলো কিন্তু তোমাদের জরুরির জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে শুরু করছি, যেটা হচ্ছে আমরা বলি যে চলন অঙ্গ চালনা বা লোকোমোশন এন্ড মুভমেন্ট। সো এই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে যাও, তুমি দেখবে প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসে। সো ইটস আ মাস্ট, তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু আসে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা রেসপন্স করবে এবং হচ্ছে রেসপন্স না করলে শিখা হবে না, এটা প্রথম কথা বলে দিলাম। সো আমি যখন প্রশ্ন করবো কমেন্টে অ্যান্সার জানাবো। আর অবশ্যই আমাকে কোনো প্রবলেম থাকলে বা ক্লিয়ার না বুঝে গেলে সেটাও জানাবো। ওকে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে বা লোকোমোশন এন্ড মুভমেন্ট থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসে বা তুমি এই চ্যাপ্টার থেকে কি পড়বা। এই চ্যাপ্টারটা অনেক বড়, বাট এই চ্যাপ্টার সিস্টেমেটিক্যালি পড়লে তুমি হচ্ছে 2-3টা ক্লাস শেষ করতে পারবে, এরকম একটা অবস্থা। তুমি নিজে বাসায় বসলো 3-4 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা তুমি আগে বোর্ডের যেমন করছো তেমন কিন্তু লাগবে না, সেরকম করে আসবে না। এটার জন্য তোমাকে একটা সিস্টেম জানতে হবে। আমরা এই সবগুলা বিষয় আমরা বলি চলন অঙ্গ চালনা, তারপরে হচ্ছে আমাদের যে মুভমেন্টটা রয়েছে, চলন রয়েছে, সবগুলা বিষয়কে অ্যানালাইসিস করা হয় এই সিস্টেমটার মধ্যে। হিউম্যান বডিতে অনেকগুলো সিস্টেম রয়েছে, আর এর মধ্যে একটা সিস্টেম হচ্ছে মাসকুলোস্কেলেটাল সিস্টেম। তাহলে আমাদের বডির মধ্যে একটা সিস্টেম আছে, তার নাম হচ্ছে কি বলতো? মাসকুলোস্কেলেটাল সিস্টেম। এই মাসকুলোস্কেলেটাল সিস্টেম বা আমরা বলি এটাকে সহজ বাংলা কথা হচ্ছে কঙ্কাল এবং পেশি, দুইটা মিলে আর কি বলি আমরা পেশি কঙ্কাল তন্ত্র, যেটা বা মাসকুলোস্কেলেটাল সিস্টেমের আন্ডারে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের মধ্যে তারপরে ধারাবাহিকভাবে প্রথম যদি বলতে যাই, এখানে কিছু বিষয় আছে পেশি এবং কঙ্কাল, অস্থি তরুণাস্থি পেশি, যাই বলি এগুলো সব হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে ফর্ম হয়। এই এমসিকিউটা তোমাদের লাগবে, এটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে ফর্ম হয়। আমরা জানি আমাদের জার্মের তিনটা স্টেজ রয়েছে, একটা হচ্ছে একটোডার্ম, একটা মেসোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে আমাদের যে অস্থি বলি, তরুণাস্থি বলি, অর্থাৎ বোনস, কার্টিলেজ, মাসেল, লিগামেন্ট, সবগুলা বিষয়, টেন্ডন, এগুলো ফর্ম হয় থেকে বলতো ভ্রূণীয় মেসোডার্ম বা জার্ম লেয়ারের সেকেন্ড জার্ম লেয়ার বা মেসোডার্ম থেকে ফর্ম হয়, রাইট? এখন এই মেসোডার্ম স্তর থেকে যখন আমাদের এই তরুণাস্থি, অস্থি এবং হচ্ছে পেশিগুলো তৈরি হয়, বাকি যে দুইটা লেয়ার রয়েছে সেগুলো তোমাকে শিখতে হবে। একটোডার্ম থেকে কি ফর্ম হয় এবং এন্ডোডার্ম থেকে কি ফর্ম হয়, এগুলো তোমাদের আবার আরেকটা চ্যাপ্টার আছে, সেখানে আলোচনা আছে, মানে মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের মধ্যে মাস্ট টু নো। একটোডার্ম থেকে ইউজুয়ালি হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, বা আমরা বলতে পারি যে আমাদের স্নায়ুতন্ত্র বা স্নায়ুর যে বিষয় রয়েছে সেগুলো পাচ্ছি হচ্ছে আমরা মনে রাখতে হবে ভ্রূণীয় একটোডার্ম থেকে পাচ্ছি। আর বাকি আরো কিছু বিষয় আছে এন্ডোডার্ম থেকে। তো তুমি যদি দুইটা সিস্টেম শিখে রাখতে পারো, মেসোডার্ম এবং হচ্ছে একটোডার্ম, তাহলে কিন্তু ইজিলি পারবা, ঠিক আছে? এটা শিখবা। যেমন আমরা ন্যামোনিক যেটা শিখাই সেটা হচ্ছে এরকম, ডালি পেন প্যানেক সংযোজন, এটা তোমাদের পড়াবার সামনে। ডালিমে প্যানেক সংযোজন, ডার্মিস, তারপর হচ্ছে আমাদের যে মাসেল বা তারপর হচ্ছে দেখো পেশি বলি আমরা, তারপর হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, কালার টিস্যু তন্ত্র, তারপর রয়েছে আমাদের সংবহন তন্ত্র, যোজক টিস্যু, তারপর জনন তন্ত্র, সবগুলা বিষয় কিন্তু আমাদের এই মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়, মেসোডার্ম স্তর। তো এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে লাগবে। ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে আমরা কি কি বিষয় পাচ্ছি তোমাদের এই মুহূর্তে অনেকের, আমি জানি স্কুলে বা কলেজে টেস্ট পরীক্ষা বা অনেক পরীক্ষা চলে হাবিজাবি, সেগুলো তোমরা তাও কোনো সমস্যা নেই, বাট এই আমার ক্লাসগুলো কিন্তু মিস দেওয়া যাবে না। আগে প্রথম কথা বললাম, আমি যখনই ক্লাস টাইম দিব ক্লাস করে ফেলতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। তোমাকে এই ক্লাসগুলো করার পরে তুমি যা খুশি করো, তুমি স্কুল কলেজ পরীক্ষা যা আছে দাও, কোনো সমস্যা নেই, অন্য স্যারদের কাছে পড়ো, বাট এই ক্লাসগুলো ক্লাস টাইম করে ফেলতে হবে, নাহলে তুমি পরবর্তীতে এগুলো দেখা কোন মানুষকে হারিয়ে ফেলেও বুঝবে না, এটা মাথায় রাখবে। তাই
এখন আসলে হচ্ছে আমাদের যে কঙ্কাল সিস্টেম বলি আমরা, আমাদের কঙ্কাল সিস্টেম বা স্কেলেটাল সিস্টেমে কি পার্ট রয়েছে সেটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। আমি তোমাদের আজকে এমন করে ক্যালকুলেশন দেখে দিব, তুমি আজ জীবনে ভুলবে না যে আসলে কোথায় কোন রোলস রয়েছে বা কিভাবে ক্যালকুলেশন তোমরা রাখো। আর প্রথমে তোমাকে বলতে হবে আমাদের নরমালি মানুষের হাড্ডি বা বোনস কয়টা আছে এবং শিশুর কয়টা আছে। সহজ বাংলা কথা মনে রাখতে হবে, আমাদের টোটাল একজন পরিণত বা মানুষের বা প্রাপ্তবয়স্ক মানুষের বোনস হচ্ছে 206টি। 206টা হাড্ডি বস্তি রয়েছে, আমরা সবাই সেটা জানি। বাট একটা মানুষ শিশু যদি ধরি, তার বোনস আছে হচ্ছে 300টা। সেটাও তোমরা জানো যে একটা শিশু, তাই এটা এমসিকিউতে লাগে যে মানব শিশু বা ভ্রূণ অবস্থায় বা ছোট শিশু যাই বলি, এই শিশুতে বস্তি আছে 300টি, যেটা পরবর্তীতে ফিউজ হয়ে পরিণত অবস্থা হয়ে গেছে আমাদের 206টা। খেয়াল রাখবা, তাহলে 300টা বোনস থেকে তোমার পরিণত অবস্থায় কয়টা পেয়েছি আমরা বলতো? 206টি বোনস পেয়েছি। এই যে 300টা থেকে 206টা বোনস পেয়েছো, তোমার এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় হচ্ছে এই 206টা বোনস নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমত চিন্তা করতে হবে স্যার 206টা বা 206 এটা ক্যালকুলেশনটা কিরকম করব আমরা? 206 একটু মনোযোগ দিতে হবে। মানব কঙ্কাল তন্ত্রকে বেসিক্যালি আমরা হচ্ছে ভাগ করি আরো দুইটা ভাগে সিকোয়েন্সিয়াল অর্ডার। একটা হচ্ছে বহিঃ কঙ্কাল আর একটা অন্তঃকঙ্কাল। তোমরা বই থেকে ফলো করতে পারো বিষয়টা। আমাদের অবশ্যই প্রথম দিনে বলে দিয়েছি আমাদের ইসাক স্যার, তপন স্যার ফিজিক্সের জন্য, কেমিস্ট্রি হাজারি স্যার, কোন স্যার বায়োলজির জন্য হচ্ছে হাসান স্যার এবং আজমল স্যার। তো আজমল স্যার জুলজি বইয়ের লেটেস্ট এডিশনটা কিনে ফেলবো, সেখান থেকে ফলো করো। দেখো আমাদের কঙ্কাল দুই ধরনের, একটা হচ্ছে আমরা বলি বহিঃ কঙ্কাল বা এক্সোস্কেলেটাল, আর হচ্ছে এন্ডোস্কেলেটাল সিস্টেম, যেটা আমরা বলি অন্তঃকঙ্কাল। এখন তোমাদের মনে প্রশ্ন, বহিঃ কঙ্কাল কোনটা? বহিঃ কঙ্কাল হচ্ছে খুবই সহজ, আমাদের চুল, নখ, ত্বক, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো দাঁত, এগুলো বহিঃ কঙ্কালের মধ্যে ফেলে দিবা। সো এগুলো বহিঃ কঙ্কাল। তাহলে অন্তঃকঙ্কাল কোনটা? প্রকৃতপক্ষে আমাদের অন্তঃকঙ্কালের যে বিষয়টা রয়েছে, মেইন কঙ্কালটাই অন্তঃকঙ্কাল, যেটা বডির ভিতরে কাভারিং হয়ে আসলে যেটা সাপোর্ট হিসেবে অবস্থান করতেছে, তার নামই হচ্ছে অন্তঃকঙ্কাল। এখন এই আমাদের অন্তঃকঙ্কাল যেটা রয়েছে বা এন্ডোস্কেলেটন রয়েছে, এই অন্তঃকঙ্কালের কি কাজ রয়েছে বা কঙ্কাল সিস্টেমের কি কাজ রয়েছে সেটা তোমাকে জানতে হবে। আর এই অন্তঃকঙ্কালের বিষয়টা নিয়ে তুমি আলোচনা করবা, যেটাকে আমরা মেইনলি দুইটা পার্টে আলাদা করব। ঠিক আছে, কি কি পার্ট বলতো? অক্ষীয় এবং উপাঙ্গীয়, অ্যাক্সিয়াল বা আমরা বলি অ্যাক্সিলারি বা অ্যাক্সিয়াল, আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার। ওকে, এখন চিন্তা করতে হবে স্যার কঙ্কাল তন্ত্র বা ফাংশনস অফ দ্য স্কেলেটাল সিস্টেম। একটা কঙ্কাল তন্ত্র বা স্কেলেটাল সিস্টেমের কি ধরনের ফাংশন থাকে, এটা ইউজুয়ালি কি কাজ করে, এটাও তোমাদের বুঝতে হবে। একটা স্কেলেটাল সিস্টেম অনেক ধরনের কাজ করে। আমাদের যদি সহজ কথা বলতে চাই, বই থেকে এটা ফলো করতে পারো। তোমরা চাইলে এই লাইন বা একটা সিঙ্গেল লাইন দাগাইতে পারো চাইলে। দেহের কাঠামো গঠন করে, আমরা সবাই জানি। সো কাঠামো গঠন করে দাগানোর পিছনে একটা নির্দিষ্ট আকার আকৃতি দেয়, সুরক্ষা দিচ্ছে দেহকে। আমাদের বডির ভিতরে যে ইন্টারনাল ফুসফুস, হৃৎপিণ্ড, তারপর হচ্ছে ব্রেনকে কভার দিচ্ছে, ব্রেনকে কভার দিচ্ছে আমাদের করোটিকার নাম শুনেছো? আমাদের হার্ট থাকে হচ্ছে বলতো এই যে পাঁজর, আমরা বলি যে বক্ষদেশীয় কশেরুকা বা বক্ষদেশীয় যে বক্ষপিঞ্জর বলি আমরা, গ্রিপস বলি, এগুলো তাকে সাপোর্ট দিচ্ছে ফুসফুস, হার্টকে। আমাদের হচ্ছে সুষুম্না কাণ্ড, আমাদের হচ্ছে ভার্টিব্রার ভিতর দিয়ে হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডতে আছে স্পাইনাল কর্ড, তার মানে আমাদের সেখানে সাপোর্ট দিচ্ছে মেরুদণ্ডের বিষয়গুলো। তার মানে এভাবে আমাদের প্রত্যেকটা বোনসকে, আসলে বোনস আমাদের ওই ভিসেরাগুলো বা অঙ্গগুলোকে, অর্গানগুলোকে সাপোর্ট দিয়ে রাখছে, প্রোটেকশন করে রাখছে। এরপর আমাদের কিছু সংযোগ স্থল রয়েছে, আমরা সবসময় বলি যেটা টেন্ডন আর লিগামেন্ট, সেগুলা কানেক্ট ফ্যাকাস থাকে। যদি সহজ ভাষার মধ্যে যাই, যে মাসল অর্থাৎ পেশিকে পেশির সাথে সংযুক্ত করে, খেয়াল রাখতে হবে, পেশিকে পেশির সাথে সংযুক্ত করে, এরকম কি আছে মনে রাখতে হবে। পেশির সাথে যদি বোনস বলি আমরা, অস্থি, তাহলে অস্থির সাথে পেশিকে কানেক্ট করে, এটা একটা নাম আছে। আর এটা বোনস, এটার নাম আছে বোনস বা অস্থি বন্ধনী, যেটা হচ্ছে লিগামেন্ট। এটাকে বলা লিগামেন্ট। অস্থি বন্ধনী হচ্ছে অস্থির সাথে অস্থিকে কানেক্ট করে, অস্থি বন্ধনী। আর পেশির সাথে অস্থিকে যেটা করে সেটা হচ্ছে কন্ডোরা বা টেন্ডন। তাহলে কন্ডোরা বা টেন্ডন হচ্ছে পেশি বা মাসলের সাথে বোনস বা হচ্ছে অস্থিকে কানেক্ট বা অ্যাটাচ করে যায়। আর লিগামেন্ট হচ্ছে খেয়াল রাখতে হবে বোনসের সাথে বোনসকে অ্যাটাচ বা কানেক্ট করে, খেয়াল রাখতে হবে। তোমরা জানো তোমাদের বোর্ড পরীক্ষা নভেম্বরের দিকে নিয়ে গেছে, কারণ এসএসসি পরীক্ষা 15 সেপ্টেম্বর হচ্ছে। পরীক্ষার আগাম পিছাট সেটা বড় কথা না, তোমার কাজ হচ্ছে মনে রাখবা এর মধ্যে বোর্ডের আগে বা বোর্ড শেষ হওয়ার সাথে সাথে মেডিকেল প্রিপারেশন কমপ্লিট করে ফেলা। কারণ মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার বোর্ড পরীক্ষা 2 মাস বা 2.5 মাস পরেই হয়ে যাবে, এটাই বিষয়। কারণ তোমাকে আগে থেকেই হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ডিসেম্বর বা জানুয়ারি হওয়ার কথা ছিল, আমরা পিছিয়ে ফেব্রুয়ারি হয়তো বা মার্চ যেতে পারি। তবে তুমি আমার অনেক সময় পাচ্ছ তা কিন্তু না, হাতে তুমি সময় নেই, এই সময় চলে যাবে এক কানের মধ্যে।
তুমি যদি এখন পড়াশোনা না করো অনেক পিছিয়ে যাবে। সো তোমাকে যেটা কাজ, আমি যতটুকু শেষ করাবো তুমি যতটুকু শেষ করবা, এরপর তুমি যা খুশি করো, কোচিং সেন্টারে পড়ো, বাসায় পড়ো, সেটা তোমার বিষয়। বাট এই পড়াটুকু কিন্তু অ্যাটলিস্ট দায়িত্ব, সম্মান, শ্রদ্ধা এবং সিরিয়াসনেসের মাধ্যমে পড়ে ফেলতে হবে। কারণ আমি তোমাকে যে বিষয়গুলো বলে দিব, এই ট্র্যাক বা এই পথটা তোমাকে ফলো করা উচিত, কারণ তোমার সিনিয়র ভাইয়া আপনারা এটা ফলো করে ভালো করছে। ওকে, আচ্ছা এখন আসলে হচ্ছে যেটা আমরা বলি সেটা হচ্ছে স্যার এই কঙ্কালতন্ত্রের আর কি কি কাজ রয়েছে তোমরা এমসিকিউতে দেখতে পারো। এগুলো চলন, ভার বৃদ্ধি, ভার গ্রহণ, এগুলো সবগুলো ব্যালেন্স করতে এগুলো হেল্প করে, এগুলো ইজি। এবার আসো স্যার পার্টিকুলার কাজ, আমাদের রক্তকণিক উৎপাদন কিন্তু কঙ্কালতন্ত্রের কাজ রয়েছে। তোমরা অনেকে জানো যে আমাদের আরবিসি, যেটা আমরা বলি আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, এই আরবিসি কে আমরা বলি ইরাইথ্রোসাইট, মেডিকেল সায়েন্সের ল্যাঙ্গুয়েজে। ইরাইথ্রোসাইট মানে হচ্ছে কি ম্যাচিউরড আরবিসি। The formation and maturation of the erythrocyte is said to be as erythropoiesis. তার মানে ইরাইথ্রোসাইট বা আরবিসিটার ফরমেশন আর ম্যাচুরেশনকে আমরা ইরাইথ্রোপোয়েসিস বলছি। এই ইরাইথ্রোপোয়েসিসের জন্য যে হরমোনটা প্রয়োজন তার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন হরমোন। খেয়াল রাখতে হবে। তো ইরাইথ্রোপোয়েটিন যে হরমোনটা রয়েছে, এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা মনে রাখতে হবে আমাদের কিডনি থেকে রিলিজ হয়, এবং মনে রাখতে হবে এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনের কারণে আমাদের ইরাইথ্রোপোয়েসিস হয় বা আরবিসি জেনারেট করে। মনে রাখবা আমাদের বোন ম্যারো আছে না, বোন ম্যারো, লাল অস্থি মজ্জা বা রেড বোন ম্যারো, ইয়েলো বোন ম্যারো। সেই বোন ম্যারো অর্থাৎ অস্থি মজ্জা থেকে কিন্তু আমাদের অস্থির উৎপত্তি হয় এবং লিভার এবং স্প্লিনিকে ড্যামেজ হয় ইউজুয়ালি। তার মানে আমাদের অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে কিন্তু রক্তকণিক উৎপাদন সহায়তা করে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। সো বোনসের অনেক ধরনের কাজ, কিন্তু এগুলো কোঅর্ডিনেট করে করে ফেলতে হবে। এবার আসছে অস্থি মজ্জা থেকে প্রতি সেকেন্ডে গড়ে কতটুকু লোহিত রক্ত উৎপন্ন হয়? অ্যান্সার হচ্ছে 26 লক্ষ, কেউ কেউ 20 লক্ষ বলে। বই 20 লক্ষ দেওয়া আছে, 26 লক্ষ দেওয়া আছে। প্রতি সেকেন্ডে করে 26 লক্ষ বা 20 লক্ষ আরবিসি ফর্ম হয়। এটা দুটোই রাইট। এটা আসলে একের থেকে এক রকম দেওয়া, 20 লক্ষ বা 26 লক্ষ পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে আরবিসি ফর্ম হয়, ঠিক আছে? এটা জেনারেশন শিখতে হবে। এবং 120 দিন পর তার প্লিহা, বাস্টলিন এবং লিভার বা যকৃৎ থেকে ড্যামেজ বা ধ্বংস হয়, ডিস্ট্রয় হয়। ওকে, এছাড়া আমাদের খেয়াল রাখতে হবে লোহিত রক্তকণিক উৎপাদন ছাড়াও লাল অস্থি মজ্জা অন্তঃচক্রিকা উৎপাদন করে এবং ম্যাক্রোফেজ ধারণ করে, আমরা জানি। শ্বাস প্রশ্বাস, শ্রবণ, দেখো আমাদের কানের যে অস্থি রয়েছে মেলিয়াস ইন্টারস্টেটিস, আমাদের শ্রবণের যে বিষয়, কানে শুনি, এই বিষয়গুলোর মধ্যেও কিন্তু তারা কাজ করে। তার মানে আমাদের শ্রবণের ক্ষেত্রেও কিন্তু বোনস, কার্টিলেজ বা এই সিস্টেমগুলো অনেক উপকার রয়েছে। ওকে, তারপর হচ্ছে মিনারেলস অবশ্যই প্রয়োজন। আমাদের হাড়ের মধ্যে বা অস্থির মধ্যে আমরা পড়েছি যে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আছে প্রায় 97%। এখানে ক্যালসিয়াম ফসফেট থাকে, ক্যালসিয়াম ফসফেটের পরিমাণ হচ্ছে 97%। তাহলে আমাদের মাটি বা অস্থির মধ্যে অজৈব উপাদান আছে, জৈব উপাদান আছে। আমরা পড়েছি 60% অজৈব, 40% জৈব। এই অজৈবের মধ্যে আবার 97% হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকে। আবার দাঁতের মধ্যে আমরা পড়ছি ক্যালসিয়াম ফ্লোরাইড থাকে। তারপরে আমরা যেখানেই যাই আমাদের কিন্তু মিনারেলস গুলো স্টোর থাকতে পারে এবং তারা ফর্ম হয়। এই বিষয়গুলোর জন্য বোনস প্রয়োজন। বোনস যেটা ভাঙে সেটাকে বলা হয় ডিমিনারাইজেশন, আর বোন যেটা একত্রিত গড়ে বা বোনসের মাধ্যমে স্টোর থাকে কোনো আমাদের মিনারেলস, সেটাকে আমরা বলি মিনারালাইজেশন। সো দুইটা বিষয় কিন্তু বুঝতে হবে। ওকে, যাই হোক এগুলো আমরা ধারাবাহিক ক্লাসে দেখবো। এখন আসলে হচ্ছে চাপ এবং আয়নিক সমতা। আমাদের বডির মধ্যে আমাদের যে রক্তচাপ বলো, দেহের অভ্যন্তরীণ চাপ বলো, এগুলো তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু বোনস কানেক্টেড, স্কেলেটাল সিস্টেম কানেক্টেড। ওকে, এছাড়া আমাদের হরমোন, আমাদের একটা হরমোন রয়েছে গুরুত্বপূর্ণ, দেখাতে হবে, তবে দেখাও। মস্তিষ্ক থেকে একটা হরমোন রিলিজ হয়, তার নাম হচ্ছে অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন নামক হরমোন তৈরি হয়, যেটা আমাদের মনে রাখতে হবে অস্টিওসাইট। তার মানে হচ্ছে আমাদের এটা চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ এবং ক্যালসিয়ামের লেভেলের ক্ষেত্রেও কাজ করতে পারে এই অস্টিওক্যালসিন নামক একটা হরমোন। নামের সাথে বোঝা যাচ্ছে অস্টিওক্যালসিন। দেখো এবার আসো নেক্সট, যে স্যার আর কি কি বিষয় রয়েছে। মোটামুটি ভাবে এগুলাই আমাদের এই কঙ্কালতন্ত্রের কাজ। তাহলে তুমি রিডিং দিবা, কঙ্কালতন্ত্রের কাজ থেকে তোমার এমসিকিউ করার সম্ভাবনা খুবই কম। এবার আসলে হচ্ছে এই উপাদান বা কম্পোনেন্টস। আমরা যে স্কেলেটাল সিস্টেম বলি, ইউজুয়ালি এটা 5টা জিনিস নিয়ে ফর্ম হয়। তুমি দাগাও, এটা লিখতে পারো। 5টা বিষয় কি কি খেয়াল রাখতে হবে। একটা বিষয় হচ্ছে বোনস, একটা হচ্ছে কার্টিলেজ, একটা হচ্ছে লিগামেন্ট, একটা হচ্ছে টেন্ডন, আর লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে জয়েন্ট। তাহলে আমরা এই যে পুরো সিস্টেমটা নিয়ে কথা বলি, এগুলো আসলে কি কি নিয়ে ফর্ম হয়? এই দেখো, বোনস বা হাড়টি, অস্থি, তারপরে কি আমাদের তরুণাস্থি বা কার্টিলেজ বা কোমলাস্থি, এরপর হচ্ছে আমাদের অস্থি এবং তরুণাস্থি। এই বিষয়গুলো যখন অ্যাটাচ হয় জয়েন্ট ফর্ম করে। তারপরে আবার পড়ছি অস্থি বা বোনস লিগামেন্ট দিয়ে কানেক্টেড, মাসেল এবং বোনস কন্ড্রা বা টেন্ডন দিয়ে কানেক্টেড। এই 5টা জিনিসকে একত্রে আমাদের এই স্কেলেটাল সিস্টেম বলি আমরা।
আর তার সাথে মাসেল যোগ দিলে নাম হয়ে যাবে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। ওকে, তার মানে এই স্কেলেটাল সিস্টেম কয়টা বিষয়কে কানেক্ট করে একসাথে? বোনস কে কানেক্ট করে, কার্টিলেজ কে কানেক্ট করে, এটা হচ্ছে টেন্ডন কে কানেক্ট করছে, লিগামেন্ট কে কানেক্ট করছে, আর জয়েন্ট। এই পাঁচটা কম্পোনেন্ট নিয়ে আমাদের স্কেলেটাল সিস্টেম গঠিত হয়। ওকে, তার মানে এই এত কিছু বলার মেইন কারণ হচ্ছে আমাদের এই মাস্কুলোস্কেলেটাল সিস্টেম মেইন কাজটাকে যে ভার বহন করতে পারবে, চলাফেরা, চলাফেরা, অঙ্গ চালনা, মুভমেন্ট এবং এই বিষয় লোকোমোশন, এগুলাতে তারা ভার বহন, ভারসাম্য বজায় রাখা, এগুলোতে তারা কাজ করে। সবাইকে কতটুকু বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাও। এতটুকু যে ইনিশিয়াল কথাগুলো বললাম তোমরা কি সবাই ক্লিয়ার? কমেন্ট প্লিজ, রেসপন্স করে জানাও। সবাই এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। আরিয়া ক্লিয়ার এতটুকু? যারা যারা দেখতেছো তোমরা কমেন্ট করেছো? আমি আবার প্রশ্ন করছি, তোমরা যারা এতটুকু দেখছো সবাই কি ক্লিয়ার, শুনতে পাচ্ছ? রেসপন্স করতে হবে। আমি বলছি এতটুকু কি সবাই ক্লিয়ার, শুনতে পাচ্ছ? এতটুকু বুঝতে পেরেছ? এতটুকু ক্লিয়ার কিনা আমি কমেন্ট করছি, বলছি তোমাদের, তোমরা কি ক্লিয়ার এতটুকু? ওকে, ঠিক আছে, নেক্সট। ওকে, এবার আমরা দেখবো যে স্যার এই বিষয়, এবার হচ্ছে স্যার এই যে আমরা মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বললাম, স্কেলেটাল সিস্টেমের মধ্যে 206টা বোনসের কথা বলছি। এখন এই 206টা বোনসের ক্যালকুলেশনটা আমরা করব, খেয়াল করো। আমার ক্লাসে ক্লাস করতে হবে ইচ এন্ড এভরিওয়ান কে, এবং ক্লাসে রেসপন্স করতে হবে। যদি সে রেসপন্স না করে আমি গ্রুপ থেকে বের করে দেব, আমি আমার কোর্স থেকে তাকে আউট করে দেই। সো আমি খুবই স্ট্রিক্ট, আমাকে তোমরা ভালো মতো চিনো বা চিনো না হয়তো বা চিনে রাখো। আমি আবার বলছি, ক্লাসরুমে ক্লাস রেসপন্স করতে হবে, প্রত্যেকটা রুলস রেগুলেশন মেনটেন করতে হবে, ক্লাসে সবাইকে প্রেজেন্ট থাকতে হবে, না হলে কোর্স আউট হয়ে যাবে সে। এটা মাথায় রাখবা, এটা মেহেদি স্যার, ওকে, এটা মাথায় রাখবা, আমার সম্পর্কে আগে জানবা। এবার আসলে যেটা আমি বলি, 206টা বোনস আমাদের রয়েছে। আমি সবকিছু অবজার্ভ করতেছি এবং সামনে আরো করব। এখন দেখো, এই যে আমরা 206টা বোনস বলি, মাথায় রাখবা 206টা বোনস কিভাবে ক্যালকুলেট করব। এটাকে আমরা দুটো পার্টে আলাদা করব। আমাদের পুরো বোনস গুলোকে আমরা দুটো পার্টে আলাদা করব। একটা হচ্ছে এক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। তার মানে সবাই এই বিষয়গুলো একটু ভালো মতো বুঝতে হবে। তুমি যদি 206টা বোনসের ক্যালকুলেশন বুঝো, এইগুলা দিয়ে তুমি মেডিকেলে অ্যানাটমিতে প্রথম গিয়ে পড়তে হবে। তার মানে তোমাকে প্রথমে 206টা বোনস চিনতে হবে বা জানতে হবে। সো এগুলো ক্যালকুলেশন তোমাকে বুঝতে হবে।
এগুলো অনেক মুখস্থের বিষয় আছে, বাট তুমি টেকনিক্যালি মনে রাখতে চাইলে বা মনে রাখতে পারলে কিন্তু তোমার জিনিসটা কাজটা ইজি হয়ে যাবে। ওকে, যাই হোক, এখন এক্সিয়াল মানে কি, এটা অনেকে প্রশ্ন করে, এটা হচ্ছে অক্ষীয়। এক্সিয়াল স্কেলের জন্য আমরা সহজ বাংলায় বলি এটাকে বলে অক্ষীয় কঙ্কাল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা। আর অ্যাপিন্ডিকুলার হচ্ছে আমরা বলি এটাকে উপাঙ্গীয়। দুইটা বিষয়, একটা হচ্ছে এক্সিয়াল, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। ওকে, তাহলে আমরা বলি দুইটা, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার উপাঙ্গীয় কঙ্কাল। কোনটা কত প্রকার? আমাদের এই অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টা আর উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টা। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার অক্ষীয় মানে কি? আমাদের বডির মধ্যে যদি আমরা চিন্তা, আমরা সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, তোমরা জানো। সো আমরা কর্ডাটার মধ্যে পড়ছি, কর্ডাটার মধ্যে ভার্টিব্রাটার মধ্যে ম্যামালিয়ার মধ্যে পড়ছি, রাইট? তাহলে আমাদের এই যে আমরা বলি আমাদের কর্ডাটা বা আমরা যে প্রাণী বা মানুষ, আমাদের এখানে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম আছে। আবার আমাদের যদি এই মধ্যরক্ষা বরাবর বা মধ্য অক্ষ রেখা বরাবর যদি আমরা কল্পনা করি, অ্যাক্সিস কল্পনা করি, আমাদের বডির মধ্যে দুটো পার্ট আছে। তাহলে এই বরাবর যে বোনগুলো পড়ছে সিরিয়ালে একবার অক্ষ বরাবর, সেগুলোকে আমরা অক্ষীয় কঙ্কাল বলি। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই যে অক্ষীয় কঙ্কাল বললাম, এখানে কয়টা পার্ট আছে, মানে এর মধ্যে কি কি পড়ে? এটা একবার ইজি, এখানে 80টা বোনস করতে আসছে। আমাদের এই যে মাথাটা আছে এটাকে বলে করোটি স্কাল বা করোটি, এটা আমাদের এর মধ্যে পড়ছে অ্যাক্সিসের মধ্যে, তাহলে এখানে করোটি আর স্কাল আছে। এরপরে দেখো আমাদের সিরিয়াল নাম হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর আছে, বক্ষপিঞ্জর বলি থোরাসিক কেজ। এরপরের দিকে তুমি চিন্তা করতে যাও, পিছনের দিকে আমাদের মেরুদণ্ড বা আছে, আমরা স্পাইনাল কলাম বলি বা আমরা বলি ভার্টিব্রা। ভার্টিব্রা এই যে বিষয়গুলো, তার মানে আমাদের মেরুদণ্ড বা কশেরুকার যে সাইডগুলো, তারপর আমাদের বক্ষপিঞ্জর এবং আমাদের মাথা বা আমরা বলি যেটাকে স্কাল বা খুলি বা যাই বলো করোটি, এই টোটাল এই তিনটা পার্ট নিয়ে হচ্ছে আমাদের এক্সিয়াল বা অক্ষীয় ফর্ম হয়। তাহলে এর বাইরে যা আছে সব উপাঙ্গীয়। কি কি আছে? তাহলে উপাঙ্গের মধ্যে ভেরি ইজি, আমাদের এখানে বক্ষ অস্থিচক্র আছে, আমাদের শ্রোণী অস্থিচক্র আছে, আমাদের হাত আছে, বাহু, হাত, তারপর আমরা বলি পা, পায়ের বিষয়গুলো আছে। মোটামুটি ভাবে এগুলো মিলে দেখবে 126টা হয়ে গেছে, সেগুলো হচ্ছে উপাঙ্গীয়। তার মানে উপাঙ্গীর মধ্যে চারটা পার্ট, একটা হচ্ছে বক্ষ অস্থিচক্র, একটা শ্রোণী অস্থিচক্র, একটা হচ্ছে হাত, একটা হচ্ছে পা। আর আমাদের অক্ষীয় চিন্তা করি, অক্ষীর মধ্যে কি কি আছে? আমাদের হচ্ছে করোটি আছে, আমাদের হচ্ছে মেরুদণ্ড আছে, আমাদের বক্ষপিঞ্জর আছে। ক্লিয়ার? এই জিনিসটা আমরা জানি। তোমরা এই জিনিসটা বই থেকে দেখো, বই থেকে এই জিনিসগুলো দেখাবা, যে জিনিসগুলো বলবো আমি, এটা মাস্ট টু নো, ওই জায়গাগুলো অবশ্যই মাস্ট টু নো, শিখে ফেলতে হবে। এবার সবাই বইয়ে খেয়াল করো, স্যার আমাদের এই অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটন যেটা আমরা বলি, এই অক্ষীয় বা এক্সিয়াল স্কেলেটনের মধ্যে কি কি পার্ট আছে? দেখো, গুরুত্বপূর্ণ বিষয়, এটার মধ্যে আমি মাত্র বললাম তোমাদের এখানে আমাদের আছে করোটি। করোটি খেয়াল রাখতে হবে, করোটির বোন আছে কয়টা? করোটির বোন আছে 29টা। এই 80টা ডিজাইন প্রত্যেকটা হিসাব দিয়ে দিব, সমস্যা নাই। করোটি যেটা বলি আমরা, সেটাকে আমরা স্কাল নামে ডাকি, স্কাল। এবার আসো মেরুদণ্ড, আর এটা হচ্ছে বক্ষপিঞ্জর, রাইট? কোনটাতে কতটা বোনস আছে? আমাদের স্কাল বা করোটি যেটা রয়েছে, স্কাল বা করোটির মধ্যে বোনস আছে 34টা, 90। মেরুদণ্ডতে বোনস আছে পরিণত অবস্থায় 26টি, বক্ষপিঞ্জরের বোনস আছে 25টি। তাহলে খেয়াল করো, বক্ষপিঞ্জরের বোনস আছে 25টা, মেরুদণ্ডে 26টি এবং করোটিক্যাল স্কালে আছে 29টি। মোট কয়টা বোনস আছে এখানে? 29, 26 and 25। এখানে মোট 80টি বোনস। তার মানে আমাদের এক্সিয়াল বা অক্ষীয় কঙ্কাল তন্ত্র যেটা বলি আমরা, সেটার মধ্যে তিনটে পার্টে মোট 80টা বোনস আছে। আর উপাঙ্গীয় যে বিষয়টা বলি আমরা, উপাঙ্গীয়টাকে আমরা চারটা পার্টে আলাদা করি, চারটা পার্ট। খেয়াল রাখতে হবে কি কি স্যার? উপাঙ্গের যে বিষয়টা রয়েছে সেগুলোকে আমরা প্রথমে বলি বক্ষ অস্থিচক্র আছে, শ্রোণী অস্থিচক্র আছে, শ্রোণী অস্থিচক্র, বাহু বা হাত যাই বলি, এবং পা। হাতে 60, পায়ে 60, 60 এটা আমরা জানি। 60টা বোনস হচ্ছে হাতে, পায়েও 60টা। বক্ষ অস্থিচক্র আর শ্রোণী অস্থিচক্র, শ্রোণী 2টা, বক্ষ অস্থিচক্র 4টা। ইংলিশে লিখি, তাহলে বক্ষ অস্থিচক্রের বোনস হচ্ছে কয়টা বলতো? 4টা। আর শ্রোণী অস্থিচক্রের বোনস হচ্ছে কয়টা বলতো? 2টা। আর্ম বা বাহু বা হাত যাই বলো, সেখানে বোনস হচ্ছে 60, আর পায়ে বা লেগ সেখানেও বোনস হচ্ছে 60। খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় আমি আবারও বলছি, তোমরা কিছু না বুঝলে কমেন্ট করে জানাবা, কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। এই গ্রুপে যারা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও, এবং তোমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা রেসপন্স করে জানাও। ওকে, এবং বই খাতার সামনে নিয়ে কালার পেন ইউজ করে বই থেকে এগুলো দেখাও, যেন নতুন সেটা লেখো, সিকোয়েন্সটা বুঝো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো।
কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি আমি সবার আগে পড়াবো, এটা মাথায় রাখবা। আর ইরেগুলারিটি থাকলে রেসপন্স না করলে আমি কোর্স আউট করে দিব, এটাও মাথায় রাখবা। ওকে, এবার দেখো, আর যেভাবে বুঝাবো এভাবে বোঝার চেষ্টা করবা, এভাবে মনে রাখার চেষ্টা করবা। তুমি অনেক মানুষের কাছে পড়ে ফেলছো, জীবনে অনেক বহু কিছু করছো, এখন তুমি দেখো ক্যান্সার প্রিপারেশন নিতে আর আমি কি পড়াই। দেখো স্ক্যাল বা করোটিড যেটা রয়েছে এটা হচ্ছে 29টা, মেরুদণ্ড হচ্ছে স্পাইনাল কলাম, আমরা ভার্টিব্রাল কলাম বলি নাকি 26টা, বক্ষপিঞ্জর যেটা আমরা বলি থোরাসিক কেজ সেখানে 25টা থাকে। এগুলো মুখস্থ করার জন্য এগুলো এমনি অটোমেটিক মনে থাকবে। বক্ষপিঞ্জর যেটা রয়েছে সেখানে বোনস হচ্ছে 4টা, আমাদের বক্ষ অস্থিচক্র বলি, শ্রোণী অস্থিচক্র বোনস 2টা, হাত বা আর্ম বা বাহু যেটাই বলি আমরা সেটা আসতেছি, সেটা ব্যাখ্যা আমি দিব। সেটা 60টা, আর হচ্ছে পা বা লেগ সেখানে 60টা আছে। এবার দেখো মোট এখানে 126, ওখানে হচ্ছে 80টা, মোট হচ্ছে 206টা। ওকে, এবার চিন্তা করতে হবে যে স্যার এখন গুরুত্বপূর্ণ বিষয় দেখি আমরা, মনোযোগ দিয়ে খেয়াল করো। স্যার এই যে 80টা বোনস এবং এখন 26টা বোনস একটা টানে আমি আগে হিসাবগুলো দিয়ে দেই তোমার বোঝার সুবিধার্থে। ওদের এখানে লিখবো না, আমি লিখলে আমার জায়গা হবে না, তোমরা বই থেকে এটা ফলো করবে, ট্র্যাক করবে, আমি তোমাকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো কিভাবে মনে রাখবো স্যার? আমাদের করোটির 29টা বোনস থেকে আসছে, একটু মনোযোগ দিয়ে তাকাও, আমার এই বিষয়গুলো দেখলে তুমি বুঝে যাবা। তুমি প্রথমে তাকাও, আমাদের বোনসের ক্ষেত্রে প্রথমত শুরু হবে প্রথম থেকে উপর থেকে। স্যার 29টা বোনস করোটি বা স্কালে কিভাবে আসে? খেয়াল করো, আমি যদি চিন্তা করতে যাই আমাদের যে এই স্কালটা রয়েছে এটার মধ্যে আমাদের দুটো পার্ট আছে। একটা হচ্ছে আমাদের বলি ক্রেনিয়াম বা ভল্ট যেটা আমরা বলি, এটা হচ্ছে করোটিকা বলা হয়। করোটিকা অর্থাৎ করোটিকা বা ক্রেনিয়াম যে জায়গাটা এটা কভার করে যে বোনস থাকে এর থেকে 8টা, সেখানে বোনস হচ্ছে 8টা, এগুলোকে বলে করোটিকার বোনস। করোটিকার 8টা বোনস রয়েছে। আমাদের মুখমণ্ডল অস্থি রয়েছে 14টা, তাহলে 8 আর 14 কত হলো? 22। আমাদের কর্নাস কি আছে? মেলিয়াস ইন্টারস্টেপিস, সেখানে বলতে 6টা, 3 দুগুণে 6 কত হলো? তাহলে 22 আর 6 28, তাহলে 28টা অলরেডি চলে গেল। আর একটা হচ্ছে মনে রাখতে হবে হাই ওয়েট অস্থি থাকে, হাই ওয়েট অস্থি যেটা 40 বছর বয়সে অস্থিতে কনভার্ট হয় ইউজুয়ালি। তাহলে মোটামুটি ভাবে এখানে 29টা বোনস আছে। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার 29টার মধ্যে করোটিকা যে কথাটা বলছেন সেখানে আবার কি আছে? করোটিকার মধ্যে আমরা ক্যালকুলেশন এখন দেখাবো। করোটিকার মধ্যে বোনস আছে 8টা। 8টাকে কি আমরা জানি? ফ্রন্টাল আছে, এই সাইডে হচ্ছে প্যারাইটাল আছে। ফ্রন্টাল প্যারাইটাল অ্যাডভান্স স্ট্যান্ডার্ড দেখা যাবে না ভিতরের দিকে, মনে রাখতে হবে বিষয়টা। আপাতত হচ্ছে আর কি আছে বলতো? এই যে এখানে আছে অক্সিপিটাল আছে পিছনের দিকে, তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, আমাদের টেম্পোরাল আছে এই সাইডে, কানের এই সাইডে হচ্ছে টেম্পোরাল আছে, টেম্পোরাল আছে, ময়েড এবং স্পাইনয়েড এবং অ্যাথময়েড আছে। এগুলো আমাদের জোড় অস্থি, বিজোড় অস্থি আছে। আমাদের মুখমণ্ডল অস্থির মধ্যে আমরা বলি ভোমার আছে, ইনফিরিয়র নেজাল কনকা আছে, নেজাল বোনস রয়েছে, ম্যাক্সিলা রয়েছে, ম্যান্ডিবল রয়েছে, তারপরে এগুলো আমাদের জাইগোম্যাটিক রয়েছে। এগুলো আমাদের হচ্ছে কি মুখমণ্ডল অস্থি 14টা। এখন আমাদের কানে আমি বললাম মেলিয়াস ইন্টারস্টেপিস 6টা রয়েছে, আর হাইওয়েট মোট 29টা বোনস হচ্ছে ইউজুয়ালি করোটিড। মেরুদণ্ড বা আমরা বলতে পারি ভার্টিব্রাল কলাম যেটা রয়েছে সেটা আগে আমি বক্ষপিঞ্জরটা বলি। বক্ষপিঞ্জরের বোনস রয়েছে 25টা, এটা একবার ইজি। আমাদের একটা স্টার্নাম থাকে, এইবার আমরা স্টার্নাম থাকে যার মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। আমরা বলি যে এটার নাম হচ্ছে স্টার্নাম নচ, মেনোব্রিয়াম, বডি, জিপয়েড প্রসেস, অনেকগুলো বিষয় আছে। আমাদের দুই পাশে রয়েছে হচ্ছে রিবস, পরশুকা বা কষ্ট বা রিবস। এই পরশুকা বলি এগুলোকে 12 জোড়া, অর্থাৎ 12টা মোট 24টা রয়েছে। 24 আর 1 25, ইজি। এরপর দেখো আমাদের পিছনের দিকে মেরুদণ্ডের দিকে তাকাও, মেরুদণ্ড রয়েছে, আমরা ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলামের পার্ট বলি। এই মেরুদণ্ড মোট 33টা বোন অ্যাকচুয়ালি আছে। কশেরুকা বা ভার্টিব্রাল 33টা, যেটা পরবর্তীতে ফিউজ হয়ে 26 বছর বয়সে 26টা হয়ে যায়। আমরা পরিণত অবস্থায় ধরি 26টা। তো এটা কিভাবে হয়েছে? এটাকে আমরা ভাগ করি, আবার আমাদের 5টা রিজিয়নে ভাগ করে দিই। একটা হচ্ছে সার্ভাইকাল বা গ্রিভার দেশীয় 7টা, তারপরে থোরাসিক বা বক্ষ দেশীয় হচ্ছে 12টা, লাম্বার বা কোটি দেশীয় হচ্ছে 5টা, তারপরে হচ্ছে স্যাক্রাল বা শ্রোণী দেশীয়। কথাটা বুঝতে হবে। তাহলে কি বলছি বলো? স্যাক্রাল বা আমরা বলতে পারি লাম্বার বা কোটি দেশীয় 5টা, স্যাক্রাল বা শ্রোণী দেশীয় হচ্ছে কয়টা বলতো? তাও 5টা। আর লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে মনে রাখতে হবে কক্সিজিয়াল, সেটা হচ্ছে 4টা। তো এই কক্সিজিয়াল 4টা মিলে একটা হয় কক্সিক্স, বুঝছো? লাম্বার তো ঠিকই আছে, স্যাক্রাল 5টা মিলে হয় একটা হয় স্যাক্রাম। তো এই যে জায়গা ফিউজ হয়ে গেল, 5টা স্যাক্রাল ভার্টিব্রা মিলে একটা স্যাক্রাম ফর্ম করে, আর কক্সিজিয়াল 4টা মিলে একটা কক্সিক্স ফর্ম করে। তো এদিকে কমে গিয়ে 26 হয়ে গেছে। তো মোটামুটি ভাবে এই হচ্ছে তোমাদের অবস্থা। 7 12 5 5 4 এর জায়গায় 7 12 5 1 1 26। তো এই 26 25 আর 29 মিলে হয় 80টা। সেম টু সেম স্টাইল তুমি এখানে খেয়াল করতে হবে। এই যে তোমার রূপাঙ্কের মধ্যে আমি একটা 26টা বোন বলেছি, এই 26টা বোনের মধ্যে তোমার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্র, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি আমাদের
দুইটা গার্ডেল রয়েছে, একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, একটা হচ্ছে পেলভিক গার্ডেল। পেক্টোরাল গার্ডেল হচ্ছে আমাদের বক্ষ অস্থিচক্র, আর পেলভিক গার্ডেল হচ্ছে শ্রোণী অস্থিচক্র, রাইট? তো বক্ষ অস্থিচক্র যে জায়গাটা বলি আমরা, সেটা দুইটা পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে মনে রাখতে হবে স্ক্যাপুলা, স্ক্যাপুলা, আর একটা হচ্ছে ক্ল্যাভিকল। এই যে ক্ল্যাভিকল, তাহলে ক্ল্যাভিকল দুইটা থাকে দুই পাশে, আর স্ক্যাপুলা থাকে দুই পাশে দুইটা। এই চারটা মিলে হয় বক্ষ অস্থিচক্র। শ্রোণী অস্থিচক্র সেম টু সেম প্রযোজ্য। ইলিয়াম ইসচিয়াম পিউবিস নামক তিনটা বোনস রয়েছে, একত্রে ফিউজ হয়ে একটা হিপ বোন গঠন করে, হিপ বোন বা ইলুমিনেট বোন বা নিতম্বাস্তি। তো এগুলোকে আমরা বলি শ্রোণী অস্থিচক্র। তো দুই পাশে দুইটা, মোট দুইটা হিপ বোন রয়েছে, সো দুইটা শ্রোণী অস্থিচক্র আমরা বলি, বা পেলভিক গার্ডেল। 4 আর 2 গেল 6, আর থাকে হচ্ছে 120টা। 120টা মানে হাতের ষাট, পায়ের ষাট। আর হাত বলতে আবার কি বুঝি এটা বুঝতে হবে আবার। এই যে আমরা হাত বলি, আসলে এটা হাত না, এটা হচ্ছে বাহু বা আর্ম বলা উচিত। এটা তিনটা পার্ট রয়েছে, এটা হচ্ছে ঊর্ধ্ব বাহু বা অগ্র বাহু, এটা হচ্ছে সম্মুখ বাহু, আর এটা হচ্ছে হাত বা হ্যান্ড। তো আমরা এখানে জানি সবকিছুই যে স্যার আমাদের এখানে থাকে হচ্ছে হিউমেরাস, এই পাশে থাকে হচ্ছে রেডিয়াস, আলনা থাকে ভিতরের দিকে, রেডিয়াস বাইরের দিকে। তাহলে আমরা বলি হিউমেরাস, রেডিয়াস, আলনা। এই পাশে নামলে আমরা এখানে পাচ্ছি 8টা বোনস, 8টা বোনস। এখানে আমরা বলি এগুলো কার্পাল বোনস বলা হয়। কি বলা হয়? কার্পাল বা কবজির বোনস। এই কার্পাল বোনস আছে আবার 8টা। কি কি বলতো? আমরা নেমোনিক শিখাবো। স্ক্যাপয়েড, লুনার ট্রাইকুইটাল, প্রিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড এন্ড হ্যামেট। সো 8টা আমাদের এখানে কার্পাল বোনস রয়েছে। মেটাকার্পাল আছে 5টা, আঙ্গুলে 5টা, এবং ফ্যালাঞ্জেস বা ফ্যালাংস বা ডিজিটালিস বোনস যেটা আমরা বলি, এটা খেয়াল রাখতে হবে। এখানে বোনস আছে কয়টা? 4টা, আঙ্গুলে 3টা করে, পঞ্চাঞ্চরা 12টা, আর হচ্ছে বৃদ্ধাঙ্গুল বা থাম্বে হচ্ছে 2টা, মোট 14টা। তাহলে 12 আর 2 14, 14 5 19, 19 8 27, 27 2 29 আর 31। তাহলে একটা আর্ম বা বাহু বা হাতে হচ্ছে বোনস 30টা, তাহলে দুই হাতে হচ্ছে 60, দ্বিগুণ হয়ে যাবে। ভেরি ইজি। পায়ের ক্ষেত্রেও সেম টু সেম স্টার প্রযোজ্য। পায়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রমতা আছে। আমাদের পায়ে হচ্ছে সবচেয়ে লার্জেস্ট, বডির মধ্যে সবচেয়ে লার্জেস্ট এন্ড হার্ড, আমাদের স্ট্রংগেস্ট বোন ধরি, সেটা হচ্ছে ফিমার। তাহলে ফিমার সবচেয়ে বড়, লম্বা। এই ফিমার আছে একটা পা চিন্তা করে, একটা ফিমার আছে। ওই যে তোমার একটা আর দুই, একটা হচ্ছে টিবিয়া আছে, একটা হচ্ছে ফিবুলা আছে, ঠিক আছে? আর তোমার টার্সাল বোনস আছে 7টা, গোড়ালির বোনস। তাহলে 7টা, ওখানে ছিল কার্পাল, এখানে হচ্ছে টার্সাল। টার্সাল 7টা, তার একটা কই গেছে? প্যাটেলা হয়ে গেছে, প্যাটেলা। এটা সিসাময়েড বোনস আসতেছি। তাহলে প্যাটেলা একটা হয়ে গেল, তাহলে হলো বোনস কয়টা? এখন। আর ওখানে যে 7টা টার্সাল। টার্সালের পরে আছে মেটাটার্সাল 5টা, ফ্যালাঞ্জেস ওই আগের মধ্যে 14টা। এখন টার্সাল গুলোর নাম অনেক সময় পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কিউকেনিয়া, আমরা বলি কিউকেনিয়াস আছে, আমরা বলি কিউবয়েড, ক্যালকেনিয়াস। তারপরে কি বলতো? কুনিফর্ম, নেভিকুলার, এগুলো বেশ, টেলাস, ক্যালকেনিয়াস, এগুলা বোনস। তাহলে ওখানে আছে, তাহলে মানে কয়টা হচ্ছে বলতো? দেখো, 1 2 এর আগে 3, 3 এর আগে 4, 4 7 11, 11 5 16, 16 14 30। তাহলে দুই পায়ে মোট 30 দুগুণে 60। তাহলে পায়ে আছে 60টা বোনস, হাতে আছে 60টা বোনস। এখানে হচ্ছে বক্ষ অস্থিচক্র 4টা, শ্রোণী অস্থিচক্র 2টা, মোট 126টা। তাহলে এই 126টা হিসাবে এখানে, আর এখানে হচ্ছে 80টা, মোট 6টা বোনস। তাহলে তুমি যখন পড়বা, এভাবে তোমাকে বুঝে শুনে এই সিরিয়াল অর্ডার মেনটেন করে ক্যালকুলেশন মেনে জেনে দেন তোমাকে কিন্তু বোনসের এগুলো পড়তে হবে। ওকে, সো এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন, এবং আমাদের বুঝতে হবে যে আমরা যখন এগুলো পড়বো, বই থেকে সামনে নিয়ে ক্যালকুলেশন ধরে ধরে ম্যাথ করতে হবে। ওকে, এবার আসো তোমরা বইয়ের মধ্যে, এবং আমি যে সিকুয়েল করবো বইয়ের মধ্যে কিছু এমসিকিউ দেখাবো এবং লিখবা কিছু ইনফরমেশন। এগুলো ক্লিয়ার কিনা সবাই জানাও। প্রতিদিনের ক্লাসগুলোর যে নোট একজন সুন্দর মতো লেখে, যার লেখা যত সুন্দর, সে নোটটা সাবমিট করবে এই গ্রুপে। তোমাদেরই কাজে লাগবে, শেখা হবে ভালো। ওকে, এবার দেখো যেটা আমি বলবো প্রথমত, সেটা হচ্ছে স্যার হিসাবটার মধ্যে প্রথমে আসছে করোটিকা। তো আপনি বলছেন করোটি বা স্কাল, সেটা কি? আর করোটিকা কি? এটা পুরো অংশটাকে বোঝায়, স্কাল বা করোটি, বড় অংশে। তোমরা ছোটকালে পড়েছিলে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়, ইকা, এভাবে মনে রাখবা। তার মানে করোটিকা নামের মধ্যে ইকা আছে, যেটা ছোট। এখানে বলতেছে 8টা, 8টি বলছে। ওকে,
তাহলে এই 8টা বোনস যে রয়েছে, এই 8টা বোনসের সিরিয়াল তোমাকে জানা উচিত, বা এই 8টা বোনস কি কি আছে, এই 8টা বোনস কি কি আছে বোঝা উচিত। মনোযোগ দাও গেস্টনেস, মনোযোগ দাও। আমরা এগুলোকে কিভাবে বলি, সহজ বিষয় আমরা বলি হচ্ছে ফ্রন্টাল প্যারাইটাল। এগুলো তোমার এগুলো নেমোনিক, এই সবকিছু নেমোনিক্স করার দরকার নেই, এগুলোতে নেমোনিক্স লাগে না, এগুলো এমনি মনে থাকে, এগুলো এমনি মনে থাকে, ঠিক আছে। কি কি আছে বলো, ফ্রন্টাল, সরি হ্যাঁ দেখো ফ্রন্টাল আছে, প্যারাইটাল আছে, টেম্পোরাল, টেম্পোরাল, স্ফেনয়েড, এথময়েড। কি হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, স্ফেনয়েড, এথময়েড, আর একটা অক্সিপিটাল। আমি এটা কেন লিখছি, এখানে কারণ আছে। এই যে 6 ধরনের 8টি বোনস, কি বলছি কথাটা মনে রাখতে হবে, এটা লেখো পাশে লিখে রাখো, 6 ধরনের 8টি বোনস কোথায় আছে, করটিকা। করটিকা বা ক্রেনিয়াম যেটা আমরা বলি, সেখানে 6 ধরনের 8টা বোনস আছে, 6 টাইপস, টোটাল 8 বোনস, 6 ধরনের 8টা বোনস এখানে আছে। এখন কথা হচ্ছে যে এই যে 6 ধরনের 8টা বোনস এখানে আছে, আপনি বলেন স্যার এর মধ্যে জোড় অস্থি আছে, বিজোড় অস্থি আছে, তোমাকে বুঝতে হবে। মনে রাখবেন আমাদের হচ্ছে পিটি, প্যারাইটাল এবং টেম্পোরাল। এই যে দুই সাইডে যেটা প্যারাইটাল এবং দুই কানে এই সাইডে দুইটা টেম্পোরাল। প্যারাইটাল এবং টেম্পোরাল অস্থি হচ্ছে জোড় অস্থি, জোড় মানে হচ্ছে পেয়ার্ড, জোড়া আছে এটা, তাহলে এটা হচ্ছে পেয়ার্ড। আর বাকি যে এই 4 ধরনের পাও সেগুলো হচ্ছে আনপেয়ার্ড বা সিঙ্গেল বা একক, মনে রাখতে হবে এটা। তাহলে এই প্রশ্নটা কিন্তু করে। এবার আসো হচ্ছে আরো কিছু এমসিকিউ বলি, এখানের মধ্যে আছে, সামনে আরো পড়বা। ফ্রন্টাল তো চাঁদির অস্থি, এটা তো চওড়া আয়তাকার প্লেটের মতো থাকে, প্যারাইটাল চতুর্কোণা প্লেটের মতো, ঠিক আছে। এখানে প্রশ্ন করে ফোরামেন ম্যাগনাম কোন দিক দিয়ে যায়, এটা হচ্ছে অক্সিপিটাল বোনস দিয়ে যায়, অক্সিপিটাল বোনস। এই যে অক্সিপিটাল বোনস বলি আমরা, এই অক্সিপিটাল বোনসের মধ্যে দিয়ে একটা ছিদ্র, বড় ছিদ্র আছে, এখানে বলি ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে মনে রাখতে হবে আমাদের কি যায়, স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস, স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস যায় হচ্ছে এই আমাদের ফোরামেন ম্যাগনাম দিয়ে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা গেল, এরপরে আসলে আমাদের জানতে হবে টেম্পোরাল যেটা, এটা কর্নাস থেকে ধারণ করে, কান বা শ্রবণাঙ্গ, এই পুরো জিনিসটা কিন্তু এই টেম্পোরালের আন্ডারে। তো মনে রাখতে হবে টেম্পোরাল আন্ডারে হচ্ছে আমাদের শ্রবণাঙ্গ বা কানের যে বিষয়, এগুলো হচ্ছে এই টেম্পোরাল বোনসের আন্ডারে। সো টেম্পোরালটা তোমাকে শিখতে হবে। স্ফেনয়েড জানতে হবে, এটা পাখির ডানার মতো, স্ফেনয়েড হচ্ছে পাখির ডানার মতো, ঠিক আছে। স্ফেনয়েড বোনস পাখির ডানার মতো, এটা পরীক্ষা এমসিকিউতে আসে। তাহলে স্প্যানয়েড বোনস হচ্ছে পাখির ডানার মতো, এগুলো শিখবা। তাহলে এই বোনসের মধ্যে কিছু কিওয়ার্ড আছে, এটা বলে দিলাম, তোমাকে এগুলো জানতে হবে স্পেসিফিক ওয়েতে। এবার আসতে হবে যেটা স্যার মুখমণ্ডলীয় অস্থি, ওকে। মুখমণ্ডলীয় অস্থি, দেখো মুখমণ্ডলীয় অস্থি তুমি কিভাবে মনে রাখবা, তোমাদের যদি একই নেমোনিক্স লাগে, কিছু ক্ষেত্রে আমি নেমোনিক্স দিব, আর কিছু ক্ষেত্রে আমি তোমাদের পরে দরকার এগুলো পোস্ট করে আবার কিছু দিয়ে দিব, সমস্যা নেই। বাট যখন পড়ানো অবস্থা যেটা প্রয়োজন মনে করি সেটা আমি তোমাদের লিখে দিব, কোনো সমস্যা নেই। এবার আসা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। স্যার আমাদের মুখমণ্ডলীয় অস্থি কি কি আছে, আমি যেভাবে মনে রাখতাম বা শিক্ষা স্টুডেন্টকে বললাম, আমার জাপানি ইন কিভাবে মনে রাখতে পারো তুমি চাইলে, বললাম আমার জাপানি কিভাবে মনে রাখবা, দেখো ভোমা, লেক্রিমাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, প্যালাটাইন, নেজাল, ইনফেরোনেজাল কনকা। ভোমা, লেক্রিমাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, প্যালাটাইন, নেজাল, ইনফেরোনেজাল কনকা। তার মানে আমরা যদি চিন্তা করতে যাই, আমাদের এখানের মধ্যে এই যে অক্ষীয় কঙ্কাল, তার মধ্যে যে করটি, তার আন্ডারে যে মুখমণ্ডলীয় অস্থি বলি বা ফেশিয়াল বোনস বলি, এগুলো আছে হচ্ছে কয়টা, তাহলে দেখো এখানে বোনস আছে আসলে কত ধরনের, কয়টা তুমি ক্লাসিফিকেশন দেখলেই বুঝবা। এখানে মোট বোনস হচ্ছে 8 প্রকারের 14টা, তার মানে এটা সবাই জোড়া জোড়া আছে ম্যাক্সিমামই। তাহলে 8 প্রকারের 14টি বোনস আছে হচ্ছে আমাদের এই মুখমণ্ডলীয় অস্থি। এর মধ্যে সিঙ্গেল কে কে আছে এটা তোমাকে জানতে হবে, ভোমা, এটা হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ ভোমার আর ম্যান্ডিবল। ভোমার আর ম্যান্ডিবল হচ্ছে আনপেয়ার্ড, ভোমার আর ম্যান্ডিবল হচ্ছে কি বলতো, আনপেয়ার্ড। এই দুটো বোনস রয়েছে যেগুলো হচ্ছে আনপেয়ার্ড বা অযুগ্ম বা সিঙ্গেল, অর্থাৎ এরা হচ্ছে একক। আর বাকি যতগুলো নাম ছিল সবগুলো হচ্ছে জোড়া বা দুইটা করে থাকে, ওকে, এটা খেয়াল রাখতে হবে।
তাহলে তুমি যখন পড়বা কে জোড়া কে বেজোড় এগুলা জানতে হবে, তারপরে তার যদি স্পেশাল প্রপার্টিজ থাকে তোমাকে সেটাও শিখে ফেলতে হবে মাই বয়। এবার আসলে স্টুডেন্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে স্যার আমাদের আর কি ইনফরমেশন জানতে হবে এখান থেকে। হ্যাঁ, আমাদের ম্যান্ডিবল নিয়ে গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানতে হবে। ম্যান্ডিবল স্টুডেন্টস খেয়াল করতে হবে। ম্যান্ডিবল হচ্ছে যে আমাদের এই যে চল, এর দুইটা বিষয়, ঊর্ধ্বচল নিম্নচল। ঊর্ধ্বচল ফর্ম করে ম্যাক্সিলা আর নিম্নচল ফর্ম করে হচ্ছে ম্যান্ডিবল। ম্যাক্সিলা যেটা ফর্ম করে এখানে দুইটা বোনস একত্রে ফিউজ হয়ে যায়, একত্র হয়ে যায়। তুমি অ্যাডমিশন আর একাডেমিক লাইফের মধ্যে পার্থক্য বুঝবে। একাডেমিক লাইফটা হচ্ছে তোমার পুরো 2 বছরের মধ্যে সব ক্লাস করছো, তোমাকে তো 2 বছরের সব পড়াকে এখানে এখন গুছিয়ে একটা টানা বুঝিয়ে দেওয়া যাবে না। অ্যাডমিশনের ক্লাসগুলোই কিছুটা লেন্থি হলেও কোঅর্ডিনেটিং হবে, সব তোমার জানা লাগবে না, সব তোমাকে পড়ানো হবে না, সেটা মাথায় রাখবা। সিস্টেমেটিক হতে হবে, স্ট্র্যাটেজিক হতে হবে, সিলেক্টিভ হতে হবে, কোঅর্ডিনেটিং হতে হবে এবং স্মার্ট হতে হবে। আচ্ছা যাই হোক, এখন দেখো যেটা আমি বললাম এখানে আমাদের মুখমণ্ডল অস্থির মধ্যে ম্যান্ডিবল যে জায়গাটা রয়েছে লোয়ার জ ফর্ম করছে, তার মানে নিম্নচল ফর্ম করছে। মনে রাখবা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মুখমণ্ডলীয় অস্থির মধ্যে বা করোটির অস্থির মধ্যে একমাত্র নরমতম অস্থি হচ্ছে ম্যান্ডিবল। তার মানে আমাদের এই ম্যান্ডিবলটা হচ্ছে খেয়াল রাখতে হবে, ম্যান্ডিবল বলি যেটাকে আমরা, এটা মুখমণ্ডলীয় অস্থি তথা পুরো স্কাল বা করোটির অস্থির মধ্যে একমাত্র নরমতম অস্থি মনোভাব, এটাকে তুমি মুভ করতে পারবে। এবং মনে রাখতে হবে সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা, আর সবচেয়ে শক্তিশালী বোনস বা হাড্ডি হচ্ছে কি এই ম্যান্ডিবল। আমরা এটাকে বলি হার্ডেস্ট বোন। সবচেয়ে স্ট্রংগেস্ট এন্ড লার্জেস্ট বোনস সেটা হচ্ছে আমাদের ফিমার, আর সবচেয়ে হার্ডেস্ট বোন বা শক্ত বোন যদি বলি সেটা হচ্ছে ম্যান্ডিবল। এটা শিখে রাখো, ঠিক আছে? এটা শিখে রাখো। নেক্সট কর্নাস্থি। স্যার কানের মধ্যে যে বোনস আছে এটা আমরা একবারে জানি, মেলিয়াস ইনকাস স্টেপিস। 3 দুগুণে 6, মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস। তোমরা নাম শুনেছো? দেখি বলতে পারো, কমেন্ট করে জানাও। হিউম্যান বডির মধ্যে সবচেয়ে ছোট বোনস কোনটা? কমেন্ট করে জানাও। হিউম্যান বডির মধ্যে সবচেয়ে ছোট বোনস কোনটা? আমাদের পুরো হিউম্যান বডির মধ্যে সবচেয়ে ছোট যেই হাড্ডি বা বোন সেটার নাম কি? আর সবচেয়ে ছোট মাসেলটার নাম কি? আর সবচেয়ে বড় মাসেলটার নাম কি জানো? জানলে কমেন্ট করে জানাও। তোমাকে লার্জেস্ট স্মলেস্ট এগুলো শিখতে হবে, কমেন্ট করে জানাও গ্রুপে অ্যানসার। তোমরা অ্যানসার দিয়েছো কমেন্ট করে? কোথায় কি আমার কাছে কমেন্ট আসতেছে না কেন? তোমরা কি জানো সবচেয়ে লার্জেস্ট বোনস, সবচেয়ে স্মলেস্ট বোনস, সবচেয়ে লার্জেস্ট মাসেল, সবচেয়ে স্মলেস্ট মাসেল কোশ্চেন করেছে, এর অ্যানসার কি বলো? অ্যানসার কি তোমরা দিয়েছো? আমার কাছে অ্যানসার আসে না এখনো। সবচেয়ে লার্জেস্ট বোন, সবচেয়ে স্মলেস্ট বোন, সবচেয়ে লার্জেস্ট মাসেল, সবচেয়ে স্মলেস্ট মাসেল তোমরা জানতে হবে। তোমরা কমেন্ট করে অ্যানসার জানাও। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো আমাদের সবচেয়ে লার্জেস্ট বোন হচ্ছে আমরা বলি ফিমার, সবচেয়ে লার্জেস্ট মাসেল হচ্ছে সার্টোরিয়াস। সবচেয়ে লার্জেস্ট মাসেলের নাম হচ্ছে সার্টোরিয়াস মাসেল।
সবচেয়ে লার্জেস্ট আমরা বলি গ্ল্যান্ডের নাম হচ্ছে লিভার, সবচেয়ে স্মলেস্ট বোনসের নাম হচ্ছে স্ট্যাপিস, স্ট্যাপিস সবচেয়ে ছোট বোনস, আর সবচেয়ে ছোট মাসেলের নাম হচ্ছে স্টেপেডিয়াস, স্টেপেডিয়াস। যাই হোক, আমাদের মেইন বিষয় সবচেয়ে স্মলেস্ট গ্ল্যান্ডের নাম হচ্ছে পিটুইটারি, বাট সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল গ্ল্যান্ড সেটা আবার, এটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি, আর হাইপোথ্যালামাসকে আমরা মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড বলি। দেখো এখানে মধ্যে মেলিয়াস হচ্ছে দেখতে কি আসলে হাতুড়ির মতো, আমরা জানি মেলিয়াস দেখো যেটা বললাম, মেলিয়াস হচ্ছে আমাদের হাতুড়ির মতো, ইনকাস হচ্ছে নেহাইয়ের মতো, আর স্টেপিস হচ্ছে গোড়ার দিনের পাতানি, বা আমরা এটাকে বলি ত্রিকোণাকার, ট্রায়াঙ্গুলার শেপ। তাহলে তিনটা বিষয় বলি, মেলিয়াসটা দেখতে কেমন বলো তো? মেলিয়াস হচ্ছে হাতুড়ির মতো, ইনকাসটা হচ্ছে নেহাইয়ের মতো, আর স্টেপিসটা হচ্ছে ত্রিকোণাকার, ট্রায়াঙ্গুলার শেপ। এই যে তিনটা বিষয় আমরা বললাম, এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে তোমাকে, কোনটা কোন শেপ, কোনটা কোন শেপ, এবং এগুলা কিন্তু ইনফরমেশন করে লেখা রাখো সাইডে বা বইয়ে, ওকে? তাহলে এক একটা কোন দেখতে এক এক রকম তোমাদের এই শেপগুলো কিন্তু আসতে পারে। এবার আসলে আমরা ব্যাক করি এখানে, তো হিসাবের মধ্যে ছিলাম আমি। এবার আসলে হচ্ছে হাইওয়ে, আরেকটা বোন হচ্ছে হাইওয়ে, এটা আমরা বলি হাইওয়ে 40 বছর বয়সে অস্তিত্বে পরিণত হয়। তাহলে তুমি যখন পড়বা একটা শিখে বলতে হবে হাইওয়ে বোন যেটা রয়েছে, হাইওয়ে বোন হচ্ছে 40 বছর বয়সে অস্তিত্বে পরিণত হয়, এমসিকিউ। এবার টাকা হচ্ছে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে স্যার মেরুদণ্ড। তাহলে আমাদের করটিকার 29টা পরে যেটা আসে সেটা হচ্ছে মেরুদণ্ড, আর হচ্ছে বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর মেরুদণ্ড। তো তোমাদের বইয়ে যে চার্ট আছে চার্টটা ফলো করবে, চার্টের মধ্যে থেকেই পড়াচ্ছি বা ওই চার্টের বিষয়গুলো বলতেছি, ওখানে যেটা লাগবে সেটা আমি তোমাকে সিকোয়েন্স অর্ডারে বলে দিচ্ছি। বক্ষপিঞ্জর যেটা আমরা বলি, এই বক্ষপিঞ্জরের বোনস আছে হচ্ছে কয়টা রে? 25টা। আমি একটু আগে বলেছি আমাদের স্টার্নাম থাকে একটা, আর দুই পাশে হচ্ছে 12 জোড়া করে 24টা বোন থাকে হচ্ছে আমাদের রিবস বা কোস্ট বা পরশুগা বলে এগুলাকে আমরা। তাহলে 24 আর 1 হচ্ছে 25, ঠিক আছে? আমাদের এখন আসা আবার দেখতে হবে যে পরশুগা বা রিবস কি, সেটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। পরশুগা বা রিবস হচ্ছে সহজ বাংলা কথায় আমাদের যে হার্ট এগুলোকে ঢেকে রাখে দেয়, যে এই সাইডে এগুলো সব, যারা চিকন মানুষ তাদের এটা বোঝা যায় ইজিলি। 12 জোড়া পরশুগা বা রিবস বা কোস্টের মধ্যে আমাদের কিছু কাজ আছে, এখানে পার্ট আছে। এখানে প্রথম 7 জোড়াকে বলা হয় আসল পরশুকা, এবং আসল পরশুকার সাইন হচ্ছে এদের দৈর্ঘ্যটা ছোট থেকে ক্রমান্বয়ে বড় হয়। এরপরে 8, 9, 10 নম্বর পরশুকা, এটা হচ্ছে মনে রাখতে হবে এগুলো হচ্ছে কোস্টাল আর্টস ফর্ম করে। আবার 11, 12 নম্বর পরশুকা বা রিব বা কোস্টকে আমরা বলি ভাসমান বা ফ্লোটিং শিপস। এর মধ্যে 8ম থেকে 12তম এই 5 জোড়াকে বলা হয় নকল, আর প্রথম 7 জোড়াকে বলা হয় আসল পরশুকা। তাহলে এদের সাইজ ছোট থেকে বড় হয়, আর ওদের বড় থেকে ছোট হয়। তাহলে এই বিষয়গুলো তোমাকে ইনিশিয়ালি জানতে হবে, তুমি যখন পড়বা এই বিষয়গুলো ইনিশিয়ালি জানতে হবে যে আমি যে রিবস গুলো পড়ছি সেটা সিকোয়েন্স কি। এবার আসা হচ্ছে ওই 24 আর 1 হচ্ছে 25টা মোট বক্ষপিঞ্জর ফর্ম করে। এবার দেখো বোনসের মধ্যে মেরুদণ্ডের 26টা কথা বললাম, মেরুদণ্ডের 26টা, তাহলে বক্ষপিঞ্জর কয়টা গেল? বক্ষপিঞ্জরের 25টা। মেরুদণ্ডের যে 26টা, এটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করো। দেখো মেরুদণ্ডের যে 26টা বোনস আছে, রিয়েকশনের থেকে খেয়াল রাখতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেরুদণ্ডের 26টা বোনস, 26টা ধরো 26টা না 33টা ছিল, 26টা হয়ে গেছে। তাহলে কিরকম স্যার খেয়াল রাখতে হবে, আমাদের সার্ভাইকাল আমরা এটা বলি বা আমরা বলি গ্রীবাদেশীয়, সার্ভাইকাল বোনস হচ্ছে 7টা, ঠিক আছে? এর মধ্যে আমরা পড়েছি কিছু আছে ইউনিফর্ম, কিছু আছে রেগুলার, ইরেগুলার আর কি। অ্যাটলাস, অ্যাক্সিস, মনে রাখবে অ্যাটলাস হচ্ছে 1 নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রাকে ডাকা হয়, 2 নাম্বারটার নাম হচ্ছে অ্যাক্সিস, 7 নাম্বার নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। তাহলে এই তিনটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ইরেগুলার শেপ টাইপ, এগুলো তোমাকে জানতে হবে অবশ্যই। তাহলে সার্ভাইকাল আছে 7টা, ঠিক আছে? তারপরে আছে কি বলতো, সার্ভাইকাল 7টার পরে আর কি আছে? সার্ভাইকাল 7টা। থোরাসিক কয়টা আছে? থোরাসিক, থোরাসিক মানে হচ্ছে বক্ষদেশীয়, থোরাসিক আছে 12টা, সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা। এখন আসা হচ্ছে লাম্বার বা কটিদেশীয় হচ্ছে 5টা, স্যাক্রাল এটা হচ্ছে 5টা, উচ্চদেশীয় একটা হচ্ছে স্ট্রোনিদেশীয়, লাম্বার কটিদেশীয়, স্যাক্রাল স্ট্রোনিদেশীয়।
এই কোটি রেশিও হচ্ছে কোমর বরাবর দেখো, হ্যাঁ, কিডনি লেভেল, ওইগুলো হচ্ছে লাম্বার রিজিয়ন, পাঁচটা স্যাক্রাল, পাঁচটা পরবর্তীতে ফিউজ হয়ে ফর্ম করে স্যাক্রাম, আর লাস্ট হচ্ছে কক্সিয়াল যেটা রয়েছে বা পুচ্ছদেশীয়, এরা ফর্ম করে, এরা হচ্ছে চারটা মিলে হয় একটা ককপিক্স। তো এখানে 33টা মতান্তরে 26টা, অর্থাৎ 26 বছর বয়সে 26টা হয়ে যায় ফিউজ হয়ে একত্রিত হয়ে জোড়া লেগে, এবং এদের আমরা বলি হচ্ছে কি বলতো অসিফিকেশন হয়ে অস্থিতে কনভার্ট হয়ে যায়। তো এখানে আছে বোধ হচ্ছে মোট 26টা, দেখেন খেয়াল রাখতে হবে এই 26টা হচ্ছে আমাদের মেরুদণ্ডের অংশ, তাহলে ওই 29টা 26টা আর 25টা মোট 80টা। এই হচ্ছে আমাদের সহজ হিসাব, আমাদের বক্ষীয় কঙ্কাল তন্ত্র বা এক্সেল স্কেলেটনের পার্ট 80টা। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো? আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। রেসপন্স করে জানাবে না বুঝলে, আর বুঝলে সেটাও জানাবে, রেসপন্স করবে অবশ্যই। তোমরা কি সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আমাকে কমেন্ট করে জানাও যারা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আছো। এই ক্লাসটা অনেক ভ্যালুয়েবল, আমি যতগুলো ক্লাসই যে চ্যাপ্টারে নেই না কেন বা আমি যে টপিকসটাই বলি গাইড বলি, পুরো ক্লাস মনোযোগ দিয়ে ভিডিওটা আবার দেখবা, পজ করে দেখবা, 2-3 বার দেখবা, লেখবা, এখান থেকে শিখবা, তোমার এগুলোই পড়া হয়ে যাবে। আমি বলে লিখে লিখে শিখি, আমি শুধু দাগাও বলি না, ঠিক আছে? যখন যেটা দাগাইতে বলবো সেটা দাগাবা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সো সিকোয়েন্স আছে পড়াশোনা বা পড়ানো, তোমাকে ওই জিনিসটা ফলো করতে হবে মাই বয়, নাহলে তো হবে না। পড়াশোনাকে শিল্পের পর্যায়ে নিয়ে করতে হবে। হ্যাঁ, এবার আসলে হচ্ছে উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার যে জায়গাটা আমরা বলি, অ্যাপেন্ডিকুলার উপাঙ্গীয়টা কেন শিখবা বলো? ওটা আরো ইজি। অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয় যে জায়গাটা ইন্টারডিসিপ্লিনারি তোমাদের খেয়াল করে দেখো, এটার মধ্যে প্রথমে আসে হচ্ছে বক্ষ অস্থিচক্র। তো বক্ষ অস্থিচক্র মানে পেক্টোরাল গার্ড, এটা কোথায়? এই দেখো ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা। আমাদের স্ক্যাপুলা থাকে ডানার মধ্যে, দেখছো এই যে মানে যে ডানা বলে আমাদের যে হাতা, এই যে এগুলো স্ক্যাপুলা। এগুলো অনেকটা ত্রিকোণ আকার শেপ, স্ক্যাপুলাটা অনেকটা এরকম শেপ। বুঝছো? দেখো আবার এখানে ক্ল্যাভিকল আছে। ক্ল্যাভিকল এটাকে আমরা ছেলেদের ক্ষেত্রে কলার বোন বলি, মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন বলি, ঠিক আছে? তাহলে তোমরা জানো যে ছেলেদের ক্ষেত্রে বলা কলার বোন, মেয়েদের ক্ষেত্রে বলা বিউটি বোন। সো এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকল, এটা লিখ ফন্ট এফ এর মতো। তো এই ক্ল্যাভিকল আছে দুই পাশে দুইটা, আর হচ্ছে স্ক্যাপুলা আছে। সো এটা মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের বক্ষ অস্থিচক্র ফর্ম করে চারটা বোন দিয়ে। এরপরে আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে যে শ্রোণীয় অস্থিচক্র বা পেলভিক গার্ডেন। শ্রোণীয় অস্থিচক্র যেটা আমরা বললাম, শ্রোণী বা পেলভিক গার্ডেন, এটা কেমনে বন্ধ হয়? আমাদের তিনটা বোন আছে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটা বোন একত্রে হয়ে একটা হিপ বোন ফর্ম করে আসে, এটাকে বলে হিপ বোন বা ইনোমিনেট বোন। হিপ বোন বা ইনোমিনেট বোন বা নিতম্বাস্থি, মনে রাখতে হবে বিষয়টা। হিপ বোন, ইনোমিনেট বোন, নিতম্বাস্থি শ্রোণীয় অস্থিচক্র ফর্ম করছে। সো ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসকে একত্রে একটা হিপ বোন বলে। সো দুই পাশে দুইটা থাকে, মোট মনে রাখতে হবে। তাহলে হিপ বোন বা ইনোমিনেট বোন বা নিতম্বাস্থি খেয়াল রাখতে হবে। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসকে একত্রে ডাকা হয়, দুই পাশে দুইটা হিপ বোন থাকে আমাদের। এবং মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা পরীক্ষা করে, আমরা কিসের উপর ভর দিয়ে বসি? ইসচিয়াল টিউবারোসিটি বা ইসচিয়াল অর্বুদ। ইসচিয়াল টিউবারোসিটি বা ইসচিয়াল অর্বুদের উপর ভর দিয়ে আমরা বসি। সো আমাদের যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস বলি, এর পাশাপাশি তোমাকে কিন্তু ইসচিয়াল টিউবারোসিটি সেটাও শিখতে হবে। বড় হলে শিখবা, আবার এখানে ইসচিয়াল রেমাস, শ্যাফট, অনেকগুলো বিষয় আছে যা জানা লাগবে না এত কিছু। তাহলে এই হচ্ছে আমাদের শ্রোণীয় অস্থিচক্র দুইটা। তাহলে 4 এর 2 গেল 6, আর থাকে হচ্ছে 120টা। 120টার মধ্যে 60টা হচ্ছে আর্ম বা বাহু বা হাতে, আর হচ্ছে 60টা হচ্ছে পা বা লেগসে। এখন প্রথমে আসলে তুমি চিন্তা করে দেখো যে 60 বা 60টা বোন বলছেন আপনি হচ্ছে হাতে, কিভাবে? হাউ? হিউমেরাস একটা, এক্সাক্ট চিন্তা করো, বলছি আমি অলরেডি। রেডিয়াস এবং আলনা, আলনা ঘরের ভিতরের দিকে থাকে, এমনি মনে রাখবা, ঠিক আছে? আলনা মনে রাখতে হবে, আলনাটা হচ্ছে ভিতরের দিকে, আর রেডিয়াসটা হচ্ছে রেডিয়ালি মানে বাইরের দিকে। রেডিয়াসটা হচ্ছে রেডিয়ালি বাইরের দিকে, আর আলনাটা হচ্ছে ভিতরের দিকে। এটা খেয়াল রাখতে হবে বিষয়টা, হ্যাঁ, এটা বুঝতে হবে। আচ্ছা গেল। এবার আসলে হচ্ছে এখানে কার্পলের যে বিষয়টা, কার্পলের বোনগুলো আবার খুব ভালো মতো চিন্তা করে শুরু করতে হবে। খেয়াল করো, তাহলে হিউমেরাস হাতের মধ্যে অবশ্যই বড় বোন হিউমেরাস, তারপর আমরা রেডিয়াস আলনা পাই। এবার আসলে গুরুত্বপূর্ণ হিউমেরাসের মধ্যে সামনে আরো বিষয় পড়বা। হিউমেরাসের মধ্যে যে জিনিসটা হচ্ছে বেশি কোশ্চেন করে,
হিউমারাসে আমাদের বেশি পরিমাণ হাতের ভাঙন ঘটে, কারণ এখানে অ্যানাটমিক্যাল লিঙ্ক আর সার্জিক্যাল লিঙ্ক রয়েছে। অ্যানাটমিক্যাল গ্রিভা এবং সার্জিক্যাল গ্রিভা বলি আমরা ইংলিশে, বাংলায়। তাহলে মেডিকেল সায়েন্স যেটাকে বলে সার্জিক্যাল লিঙ্ক, ওখানে সবচেয়ে বেশি অপারেশন হয়, ভাঙা হয়, এই জন্য আমরা সার্জিক্যাল লিঙ্ক বলি। এটা হচ্ছে হিউমারাসে পাওয়া যায়। অ্যানাটমিক্যাল গ্রিভা, সার্জিক্যাল গ্রিভা কোথায় পাওয়া যায়? হিউমারাসে। এটা রাখতে হবে। এরপর তোমাকে যেটা জানতে হবে, তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে স্যার এই যে আপনি বললেন আমাদের হাতের মধ্যে এখানে কিছু প্রসেস রয়েছে, কিছু ফসা রয়েছে। প্রসেস এবং ফসাগুলোকে আমি একত্রে লিখে দিব, টেনশন নেই। আমি সমগ্র বংশের প্রসেস ফসা আমি এদিকে আলাদা করে লিখে দিব একত্রে করে। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, যেটা আমি বললাম সেটা হচ্ছে যে স্যার আমাদের হাতের যে বোনস, একটা হচ্ছে করতলের বোনস, আর একটা হচ্ছে আঙ্গুলের অস্থি, আর একটা হচ্ছে কবজির অস্থি। কবজির অস্থি যেটা, সেটাকে আমরা কার্পাল বোনস বলি, কার্পাল। সো খেয়াল রাখতে হবে, কার্পাল যে জিনিসটা বলি আমরা, এই কার্পাল অস্থি হচ্ছে কয়টা আছে? 8টা। কার্পাল অস্থি হচ্ছে 8টা। এটা তোমরা কম বেশি সবাই পড়েছো, এটা ইজিলি মনে রাখার টেকনিক আছে। She looks so pretty. Try to catch her. তাহলে এই জিনিসটা আমরা বললাম, she looks so pretty, try to catch her, এটা মানে কি? she মানে হচ্ছে scaphoid, লুতে হচ্ছে lunate, scaphoid, lunate, triquetral, এটা হচ্ছে pisiform, এটা হচ্ছে trapezium, এই দুটো হচ্ছে trapezoid, এটা হচ্ছে capitate, এটা হচ্ছে hamate। তার মানে তুমি অলরেডি কার্পাল বলছে 8টা পড়ছো, সেটা তুমি এমন এক্সাম মনে রাখতে পারো। she looks to pretty, try to catch her, that means scaphoid, lunate, triquetral, pisiform, trapezium, trapezoid, capitate and hamate। তাহলে আমরা বললাম কি? she looks to pretty, try to catch her, scaphoid, lunate, triquetral, pisiform, trapezium, trapezoid, capitate, hamate। তাহলে এই যে 8টা বোনস বলি আমরা, কার্পাল অস্থি বা কার্পাল বোনস, এগুলো সব হচ্ছে আমাদের কি? কবজির অস্থি। 8টা বোনস আছে এখানে। তাহলে তুমি এভাবে মনে রাখতে হবে বিষয়গুলো, ঠিক আছে? এখন তুমি যদি জানো 5 আঙ্গুলে, এখানে আমি বলি করতলে, যেন আমাদের হাতের তালু ফর্ম করছে, তালুর অস্থি বলি আমরা 5টা, মেটাকার্পাল বলে এগুলোকে, ফ্যালাঞ্জিয়াস হচ্ছে 3 4 12 আর 2 14। হিসাব ক্লিয়ার? দুই পাশে মোট মেটাকার্পাল থাকে 10টা, কার্পাল থাকে 8 দুগুণী 16টা, ফ্যালাঞ্জিস থাকে 14 দুগুণী 28টা। এবার আসে হচ্ছে আমাদের পায়ের মধ্যে, চিন্তা করি পায়ের মধ্যে আমাদের বোনস আছে হচ্ছে, আমি আগে সেম স্টাইলে বলছি অলরেডি, ওদের সেখানে আছে 6 রেডি বোনস। এই 6টার মধ্যে আমরা বলি লার্জেস্ট এন্ড সবচেয়ে স্ট্রংগেস্ট বোনস এটা হচ্ছে ফিমার, আমি বলে ফেলছি অলরেডি। তো ফিমার তোমরা জানো পায়ের, ফিমারের পরে যে জায়গাটা কোশ্চেনটা করে রেডিয়া, তারপরে টিবি এবং ফিবুলা। টিবি ঘরের ভিতরে থাকে, তোমরা টিবি ঘরের ভিতরে থাকে না? আবার আল্লাহ জামা কাপড় রাখে, সেটাও ঘরের ভিতরে থাকে। তাহলে এবার মনে রাখবা, সো টিবি ঘরের ভিতরে থাকে, টিবি এর ভিতরের দিকে, ফিবুলা বাইরের দিকে। প্রথম কথা, ফিবুলা দীর্ঘ যষ্টির মতো একটা অস্থি, এটা হচ্ছে মানে স্টিক এর মতো, দীর্ঘ যষ্টি, আবার কেউ ষষ্ঠী বলে, দীর্ঘ যষ্টির মতো অস্থি হচ্ছে ফিবুলা। আচ্ছা, টিবিয়া তুমি কোনোটি চওড়া মোটা পারবা। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে একটা বোন শর্ট আছে, কারণ তোমার টার্সাল 7টা হয়ে গেছে, কার্পাল 8টা ছিল, তুমি একটা কই গেল? আমাদের মনে রাখতে হবে, আমাদের কাছে প্যাটেলা তো হয়ে গেল, প্যাটেলা। তাহলে টার্সাল বোনস হচ্ছে 7টা এক পায়ে, আরেকটা কই, আরেকটা হচ্ছে মনে রাখতে প্যাটেলা। এন্ড হোয়াট ইজ প্যাটেলা? প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড বোন, সিসাময়েড অস্থি। এটা উৎপত্তি, হোয়াট ইজ সিসাময়েড বোন? প্যাটেলা, প্যাটেলা, এগুলো হচ্ছে সিসাময়েড বোনস, কারণ এদের উৎপত্তি স্থল হচ্ছে পেশির কন্ডরা বা টেন্ডন থেকে। খেয়াল রাখবা, তাহলে যারা পেশির টেন্ডন বা কন্ডরা থেকে উৎপন্ন হয়, এই যাদেরকে আমরা বলি নাম হচ্ছে সিসাময়েড অস্থি, এবং এটা হচ্ছে প্যাটেলা, প্যাটেলা হচ্ছে সিসাময়েড বোনস। ওকে, খেয়াল রাখবা। টার্সাল বোনস যে 7টা বলি আমরা, টার্সাল 7টা কি? এগুলো ইজি, এটা এমন এক আমি ছোটবেলায় শিখছিলাম নিজে নিজে, এটা যদি মনে রাখতে পারো চাইলে, কেউ, কাল, টেনি, তিনটি কিনে নিবে। কেউ, কাল, টেলি বা টালি যাই বলো, 3টি কিনে নিবে, এবার মনে রাখতে পারো। কেউ মানে কি?
কিউবয়েড, কাল মানে ক্যালকেনিয়াস, কালি মানে হচ্ছে টেরাস, তিনটা কি নিয়ে মানে তিনটি কুনিফর্ম, কুনিফর্ম তিনটা, আর নেমে হচ্ছে নেভিকুলার। তাহলে দেখো কি দাঁড়ায়, কিউবয়েড, ক্যালকেনিয়াস, টেরাস, তিনটা কুনিফর্ম এবং নেভিকুলার। এই সাতটা হচ্ছে টার্সাল, টার্সাল এগুলো হচ্ছে গোড়ায় অস্থি। এখন টার্সাল এই পাশে 7টাতে আরেক পাশে 7টা আছে, তাহলে 7 দুগুণে 14টা, ইজি বিষয়। তার মানে আমাদের টার্সাল বোনদের 7 দুগুণে 14টা করে। এরপর আমরা বলি হচ্ছে মেটাটার্সাল আছে 5টা, 5 দুগুণে 10টা, আর প্যালাঞ্জের হচ্ছে ওই আগের মতো 14 দুগুণে 28টা। দেখো তাহলে তোমরা কমেন্ট করে জানাও দেখি, এই যে আমি বললাম 4 2 6 60 60 120, তাহলে 126 29, তারপর হচ্ছে 26 আর হচ্ছে 25, মোট 6টা বলছে। আমি মোটামুটি ভাবে হিসাব তোমাকে দিয়েছি। আমি এখানে এখন তোমাদের প্রশ্ন করি, এদিকে একটা অ্যানসার দিতে পারেনি কেউ, যে স্যার দুটো প্রশ্ন করবো এখানে, প্রথম প্রশ্নটা বলো তোমরা আমাকে, দেখি কি পারো, সুন্দর করে অ্যানসার দাও দেখি। যে হিউম্যান বডির মধ্যে মোট ফ্যালাঞ্জেস কয়টা আছে, কমেন্ট করে জানাও। হিউম্যান বডির মধ্যে মোট ফ্যালাঞ্জেস কয়টা আছে, সবাই রেসপন্স করে জানাও। যদি প্রশ্ন করে মানুষের দেহে মোট ফ্যালাঞ্জেস কয়টা আছে, অ্যানসার কি বলো। হিউম্যান বডিতে টোটাল ফ্যালাঞ্জেস কয়টা আছে? কে পারবে, সবাই রেসপন্স করে আছেন জানাও। হিউম্যান বডিতে টোটাল ফ্যালাঞ্জেস কয়টা? কত অ্যান্সার দিয়েছো তোমরা হিউম্যান বডিতে টোটাল ফ্যালাঞ্জেস? জনগণ রেসপন্স করে বলো, হিউম্যান বডিতে টোটাল ফ্যালাঞ্জেস কয়টা আছে? 56টা, ইজিলি বলা যাবে। হাতে 14টা, এই 14টা, 14 28, 28 দুগুণে 56, 56 56 অ্যান্সার, 56। ঠিক আছে, এটা মাথায় রাখবা, বুঝে অ্যান্সার দিবা। আন্দাজে না বুঝে মুখস্থ করো না দয়া করে। তুমি যখন পড়াশোনা করবা একটু বুঝে বুঝে অ্যান্সার দিবা। আমি কিছু বিষয় গুছিয়ে দিই, কোঅর্ডিনেট করে দেই, তোমাকে ওই জিনিসগুলো অনেক ভালো মতো মনে রাখতে হবে, কথাগুলো মাথায় রাখবা। এখন থেকে আরেকটা প্রশ্ন করি, বলো দেহে উভয় পাশ মিলে বুঝছো মোট ঊর্ধ্বাঙ্গের অস্থি কয়টা আছে বলো দেখি। আরেকটা প্রশ্ন করছি, বলো কি বলছি, দেহের উভয় পাশ মানে দুই সাইড মিলে ঊর্ধ্বাঙ্গের অস্থি কয়টা আছে বলো। দেহের উভয় পাশ মিলিয়ে ঊর্ধ্বাঙ্গের মোট অস্থি কয়টা আছে, কমেন্ট করে জানাও। দেহের উভয় পাশ মিলিয়ে ঊর্ধ্বাঙ্গের মোট অস্থি কয়টা আছে, দেখতে পারো। দেহের উভয় পাশ মিলিয়ে মোট ঊর্ধ্বাঙ্গের অস্থি কয়টা আছে, কে পারো দেখি। দেহের উভয় পাশ মিলিয়ে ঊর্ধ্বাঙ্গের মোট অস্থি কয়টা আছে বলো। দেহের উভয় পাশ মিলিয়ে ঊর্ধ্বাঙ্গের মোট অস্থি কয়টা আছে, কে পারবে? কেউ পারবে না? এটা তো ইজি, জানো, সবাই রেসপন্স করো। দেহের উভয় পাশ মিলিয়ে ঊর্ধ্বাঙ্গের মোট অস্থি কয়টা আছে? এটা একবারে সহজ, 32 দুগুণে 64টা। এর উভয় পাশ মিলিয়ে ঊর্ধ্বাঙ্গের অস্থি আছে মোট 64টা, 64টা, খেয়াল রাখতে হবে। এখন তোমরা বলবে এটা কেমনে স্যার? এটা ইজি, দেখো না, উপরে ঊর্ধ্বাঙ্গের অস্থি 64টা কেমনে হয়, বাহুতে আছে কয়টা? 30টা না, আর এই বক্ষ অস্থি কয়টা আছে? 2টা, এই পাশে 2টা, এই পাশে 2টা, তাহলে কত হলো?
30 আর 32 তাহলে খেয়াল রাখবে যে বিষয়টা আমি বললাম যে দেহে দুই পাশ মিলায় মানে দুই সাইড মিলিয়ে ঊর্ধ্বাঙ্গের অস্থি হচ্ছে 64টা, 30টা বাহু আর 2টা বক্ষস্থচক্র, এখানে 30টা বাহু 2টা বক্ষস্থচক্র, 32 দুগুণে 64। খেয়াল রাখতে হবে এরকম প্রশ্ন কিন্তু ঘুরে আর টুইস্ট করে দিতে পারে। তো তোমাকে কিন্তু বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে যে আমি যখন পড়বো এই বিষয়গুলো যাতে বুঝে শুনে পড়া হয়। আমি আজকে ক্লাসে তোমাকে ওটাই দেখাচ্ছি বা দেখাবো যে আসলে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, এরপরে তুমি বুঝবে যে আসলে বাকি সামনে কি করতে হবে। বাট তুমি যদি সিকোয়েন্স না জানো, না ধরো বা এই প্যাটার্ন না বুঝো, তুমি কেমনে পারবে বলো? ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে 206টা কনসেপ্ট হিসাব নিকাশ করে ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। এবার এখানে আরো কিছু ইনফরমেশন আমি তোমাকে দেই যেটা তোমার অনেক অনেক কাজে লাগবে এবং এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে প্যারালাইসিস কনসেপ্টে। এখন আমার সাথে সাথে তুমি কিছু ইনফরমেশন লেখো যেটা তুমি অনেকবার অনেক কষ্ট করে খুঁজলেও সবগুলোকে একত্র করে পাবে না, বাট স্যার একত্র করে এই জিনিসগুলো প্রতি বছর পড়াই, সো এই জায়গাগুলো লিখে ফেলো। এখন যে জিনিসটা পড়বো সেটা লিখে ফেলো। ক্লাসে রেসপন্স করবে, রেগুলার ক্লাস করবে, না তুমি শিখবা না, চান্সও হবে না, এটা বলে দিলাম তোমাকে। আমার ক্লাসে যে ইরেগুলার, সত্যি কথা, যে রেসপন্স কম করবে তার চান্স হবে না, একবার বাস্তব, এটা প্রতি বছর আমি দেখে আসছি। আর যারা রেগুলার ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে রেগুলার এবং ওই মেইন বইটা ভালো মতো পড়ছে, রেসপন্স করছে, ওরাই চান্স পেয়েছে। তো আহামরি তো অনেক কোটি কোটি স্টুডেন্ট আমার কাছে পড়ে, তা না, দরকারও নেই আমার। যারাই পড়ে এদের থেকে ভালো রেজাল্ট আসে, তো তোমাকে এদের মধ্যে থেকে ভালো করতে হবে। আর নিজেদেরকে অবশ্যই অনেক বেশি পারি এটা মনে করবে না, তুমি কিছুই পারো না। আসলে তোমাকে যদি আমার প্রশ্ন করার পরীক্ষা নেই, তুমি ফেলও করে ফেলতে পারো। তার মানে তোমাকে অনেক জানতে হবে, অনেক অনেক কিছু জানার শেখার আছে। সিকোয়েন্সটা তো ধরো কাজে লাগে। এবার হচ্ছে দেখো ইউ আকৃতির কিছু প্রশ্ন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলো একটু লেখাও সুন্দর করে আমার সাথে সাথে। ইউ আকৃতির যে অঙ্গসমূহ, এই ইউ আকৃতি এটা তোমাদের হাড্ডির মধ্যেও আছে, এজন্য আমি একবারে দিয়ে দিচ্ছি। হাড্ডি, বোনস বা অঙ্গ যাই বলো, বলে ইউ আকৃতি যারা একত্রে শিকার কে কে আছে? ম্যান্ডিবল, ইউ আকৃতির অঙ্গ এন্ড বোনস মিলিয়ে নিয়ে দিই। ম্যান্ডিবল, তাহলে ইউ আকৃতির অঙ্গ বা বোনস যেটা হচ্ছে ম্যান্ডিবল। ডিউডেনাম, তাহলে ম্যান্ডিবল ইউ আকৃতি, তারপরে কি ডিউডেনাম, হাইগয়েড অস্থি, লুপ অফ হ্যানলি বা হ্যানলির লুপ। দেখছো ইউ শেপ। মোটামুটি ভাবে এই চারটাই জানা হবে। হ্যাঁ, আমাদের বডির মধ্যে হাড্ডি বলো, বোনস বলো বা আমাদের অর্গান বলো বা অঙ্গ বলো, এগুলো এই চারটায় নরমালি আমরা ইউ আকৃতির পাই। ম্যান্ডিবল, ডিউডেনাম, এগুলো একত্রে করে পড়তে হবে। ম্যান্ডিবল, ডিউডেনাম, হাইগয়েড, হ্যানলি লুপ বা লুপ অফ দ্য হ্যানলি। এবার যদি প্রশ্ন করে আমাদের যে স্যার আপনি তো অনেক কিছু বললেন, এগুলো আমরা বুঝলাম, ঠিক আছে, হিসাবটা বুঝছি, বডির মধ্যে কিছু ফোরামেন আছে। ফোরামেন কোথায়, কোন ফোরামেনটা আছে বলেন তো দেখি? এটাও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখ, একত্রে করে শিখতে হবে লাইফে। ওকে আমি এগুলো একত্রে করে দিচ্ছি, এগুলো খেয়াল রাখবো, এগুলো ফিনালে স্বাভাবিক প্রশ্ন বুঝতে হবে। ফোরামেন, ফোরামেনের সাইড থেকে যদি বলি কোথায় কোন ফোরামেনটা থাকে বলতে পারবে? শ্রোণী অস্থিচক্র আছে না, শ্রোণী অস্থিচক্র। আমরা যেটাকে বলি হচ্ছে ওই যে প্যাক্টোরাল না করে পেলভিক গার্ডেন, মানে আমাদের ইয়ার কি হিপ বোন। এই হিপ বোন বা শ্রোণী অস্থিচক্র থাকে হচ্ছে একটা ফোরামেন, তার নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন। অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেন কোথায় থাকে? শ্রোণী অস্থিচক্র বা হিপ বোনে থাকে, খেয়াল রাখতে হবে। আর কি আছে? সার্ভাইকাল ভার্টিব্রা, যেটা বলি আমরা সার্ভাইকাল কশেরুকা, বা আমরা বলি গ্রীবাদেশীয় যে কশেরুকা, সেখানে থাকে ট্রান্সভার্স ফোরামেন। ইউজুয়ালি ট্রান্সভার্স ফোরামেন কোথায় থাকে? সার্ভাইকাল ভার্টিব্রা বা গ্রীবাদেশীয় কশেরুকা, যেটা বলি ট্রান্সভার্স ফোরামেন। আর একটা হচ্ছে অক্সিপিটাল বোনস, অক্সিপিটাল হাড্ডি আছে না, এই অক্সিপিটাল ওসিয়ে থাকে হচ্ছে ফোরামেন ম্যাগনাম।
তাহলে ফোরামেন ম্যাগনাম এই ছিদ্রটা একটা বড়, এই ফোরামেনগুলো তোমাকে জানতে হবে। তাহলে এখানে আমি একত্র করে দিলাম কোথায় কোন ফোরামেন থাকতেছে, রাইট? ফোরামেন ম্যাগনাম থাকতেছে হচ্ছে অক্সিপিটাল বোনসে, ট্রান্সভার্স ফোরামেন থাকতেছে সার্ভাইকাল ভার্টিব্রে, এবং অথরেটিভ ফোরামেন থাকতেছে হচ্ছে স্লোডিং অক্সিচক্র বা হিপ বোনে। এখানে এই ফোরামেনগুলো তোমাকে ম্যান্ডেটরি জানতেই হবে। তাহলে ইউ আকৃতির অঙ্গ এবং হাড্ডি বা বোনস কারা আছে শিখে ফেলবা, এবং কোন কোন অস্থি বা বোনসের মধ্যে কোন ফোরামেন থাকে সেটাও তোমাকে জেনে রাখতে হবে। তাহলে এটাকে আমি একত্রে করে দিয়ে দিলাম, আশা করি এখন আর সমস্যা হবে না। এবার খেয়াল করো, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আমাদের এখানে মধ্যে অনেক ধরনের বোনস আছে এবং এগুলার আকৃতি নিয়ে আমি লেখালেখি করি পারি না, স্যার আকৃতি নিয়ে অনেক প্রশ্ন থাকে। আমি তোমাকে সেই কনফিউশনটা এখন একত্রে করে ক্লিয়ার করে দেবো। ডিয়ার স্টুডেন্টস এন্ড জুনিয়র্স, সো ম্যান্ডেটরি, তাহলে তুমি এখন দেখো কোন বোনসটা কোন আকৃতি বা শেপ সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আগে বলে তুমি লেখছো কিনা সবাই কমেন্ট করে জানাও। সবাইকে এতটুকু বুঝতে পেরেছো, লেখতে পেরেছো? ধারাবাহিক হও, যা যা বলি ফলো করো, বেশি বোঝা দরকার নাই, যেগুলো বলি এই ট্র্যাকটে আগাও, এবং আমি যেভাবে বলবো এগুলোই পড়তে হবে। এভাবে তোমাকে কোঅর্ডিনেট করে কেউ পড়াবে না, এটাই প্রথম কথা। সবাইকে এতটুকু লিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো কমেন্ট করে জানাও, হারি আপ। বই খাতা কাগজ কলম মার্কার হাইলাইটার নিয়ে করতে বসতে হবে। তোমাদের বলেছিলাম যে কোনো কোচিং সেন্টারে একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করে রাখতে, ওই কোশ্চেন ব্যাংকের আলোকে পড়বা, তাহলে তুমি সিকোয়েন্স বুঝবা যে আসলে আমার কোন কোন বিষয়গুলো ধরে ধরে কেমনে পড়তে হবে। ওকে, এবার আসছে আকৃতি। কোন কোনসে আকৃতিটা কেমন, এটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যখন পড়বা আকৃতিগুলো ফোকাস করে পড়তে হবে। আচ্ছা, ফ্রন্টাল বোনস যেটা আমরা বলি, ফ্রন্টাল, এই ফ্রন্টাল বোনসটা দেখতে কেমন? এটা তো আমাদের চার কোণা বা আমাদের যে একবারে এই জায়গাটা চিন্তা করো, হ্যাঁ, রাউন্ডটা আয়তাকার শেপ না? আয়তাকার বলে, কেউ এটাকে ঝিনুকের মতো বলে, ঝিনুকের মতো, ঝিনুকের মতো, কেউ এটাকে আয়তাকার বলে। ফ্রন্টাল, ফ্রন্টাল বোনস অবশ্যই সবাই চেনা উচিত, একবারে আমাদের মাঝ বরাবর মাথা একবারে, যেটা আমরা দেখি প্রথমে। এবং আমাদের তোমরা পড়েছো যে জিনিসটা জানো, এটা হচ্ছে কপাল নির্মাণকারী, আমরা বলি এটাকে আসলে কপাল নির্মাণকারী, বড় ঝিনুকের মতো থাকে ফ্রন্টাল। আর দুই কোণা চার কোণা প্লেটের মধ্যে থাকে হচ্ছে প্যারাইটাল। আমাদের এখানে সুচার অস্থিসন্ধি থাকে, তোমরা পড়ছো না সুচার অস্থিসন্ধি, সুচার। আচ্ছা, ফ্রন্টাল হলো। প্যারাইটালটা দেখতে কেমন রে? প্যারাইটাল, প্যারাইটাল বোনস দেখতে কেমন? প্যারাইটাল হচ্ছে, খেয়াল রাখতে হবে, এটা অনেক সময় পরীক্ষা প্রশ্ন করে। প্যারাইটাল ইজি, চার কোণা কয়টা বোনস আছে একবার শিখে ফেলবা। কি কি? এই দেখো, চার কোণা হচ্ছে প্যারাইটাল জাইগোমেটিক ভোমান, প্যারাইটাল জাইগোমেটিক ভোমান, এই তিনটা বোনস, প্যারাইটাল জাইগোমেটিক আর ভোমান বোনস, এগুলো হচ্ছে চার কোণা প্লেটের মতো, চার কোণাকার বা প্লেটের মতো, চার কোণা প্লেটের মতো। ঠিক আছে, এগুলো শিখবে এইভাবে। অক্সিপিটাল হচ্ছে খোলসের মতো। অক্সিপিটাল যে বোনসটা বলি আমরা, অক্সিপিটাল বোনস, এটা হচ্ছে খোলসের মতো। তাহলে অক্সিপিটাল বোনস হচ্ছে খোলসের মতো। স্ফ্যানয়েড বোনস, এটা পাখির ডানার মতো, আমি বলছি অলরেডি একটু আগে। স্ফ্যানয়েড যে বোনসটা রয়েছে আমাদের, এই স্ফ্যানয়েড বোনস পাখিটা, এটা হচ্ছে পাখির ডানার মতো। স্ফ্যানয়েড বোনস হচ্ছে পাখির ডানার মতো, ডানার মতো, পাখির ডানার মতো হচ্ছে স্ফ্যানয়েড। অ্যাথময়েড হচ্ছে আড়াআড়ি প্লেটের মতো। অ্যাথময়েড, অ্যাথময়েডটা কেমন? আড়াআড়ি প্লেটের মতো। দেখো এতদিন এই চ্যাপ্টার কেমনে পড়তো ভুলে যাও, আমি মেহেদী স্যার আজকে এই চ্যাপ্টার কেমন পড়াচ্ছি সেটা খেয়াল করো।
এবং নিজে বাসা পুরো ক্লাস আরেকবার দেখবা, তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ আমি জীবনে কিভাবে পড়ছি, কি করছি, আর কত ইনফরমেশন কিভাবে এখন আমি দেখতেছি। এটাই তোমার মেইন বিষয় জানতে হবে, এটাই এডমিশন স্টাইল। অ্যাথময়েড হচ্ছে আড়াআড়ি প্লেটের মতো। ম্যান্ডিবল এবং হাইওয়েড, ম্যান্ডিবল এবং হাইওয়েড এগুলো হচ্ছে ইউ শেপ। ম্যান্ডিবল এবং হাইওয়েড বোনস হচ্ছে ইউ আকৃতি, ওখানে হাইওয়েড লিখে রাখতে পারো। ইউ আকৃতির মধ্যে ম্যান্ডিবলের পাশাপাশি হাইওয়েড বলছি তাকে অলরেডি অবশ্য। হ্যাঁ, ম্যান্ডিবল এবং হাইওয়েড হচ্ছে ইউ আকৃতি। ক্ল্যাভিকল যেটা আমরা বলি, একটু আগেই বলছি ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলটা হচ্ছে ইটালিক এফের মতো, এইরকম ইটালিক এফের মতো। ক্ল্যাভিকল দেখতে হচ্ছে ইটালিক এফের মতো। সবাই লিখে নাও, লিখে নাও মাস। এরপরে স্কেপুলা, স্টেপিস, স্যাক্রাম এবং প্যাটেলা। স্কেপুলা, স্টেপিস, sacrum and patella এরা হচ্ছে ত্রিকোণাকার, ট্রায়াঙ্গুলার শেপ। স্কেপুলা বোনসটা ত্রিকোণাকার, স্টেপিস কানের এর ত্রিকোণাকার, বলছিটাকে স্যাক্রাম ত্রিকোণাকার, এমনকি প্যাটেলাটাও ত্রিকোণাকার, মানে ত্রিকোণা শেপ কাছাকাছি আর কি, মোচা আকৃতির। আর লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে ফিবুলা। ফিবুলা এটা হচ্ছে দীর্ঘ যষ্টির মতো, কেউ কেউ ষষ্ঠী বলে আর কি। যাক, ফিবুলা হচ্ছে দীর্ঘ ষষ্ঠীর মতো, ছড়ি আর কি, ছড়ির মতো হাতি, ওই হাতের যে ব্যাস টাইপ ছড়ি টাইপ আছে না, লাঠি বডি আর ওগুলোর মতো। তারপরে একটু আগে আমি তোমাকে মেলিয়াস, ইনকাস, স্টেপিসের শেপ বলছি। মেলিয়াস হাতুড়ির মতো, ইনকাস ন্যায়ের মতো, স্টেপিস ত্রিকোণাকার। তাহলে মেলিয়াসটা কেমন? হাতুড়ির মতো। ইনকাসটা কেমন? নেহাইয়ের মতো, ওই জায়গাটা থেকে বলো, ঠিক আছে? দেখো, তার মানে আমি তোমাকে এখানে অলরেডি বোনসগুলোর শেপটা নিয়ে কথা বলছি। কোন বোনস বা অস্থিটা কোন আকৃতির হয় সবাইকে এবার বুঝতে পেরেছো? সবাই লেখা হয়েছে, কমেন্ট করে জানাও, হারি আপ। তাহলে আমরা আকৃতিগতভাবে কোন বোনসটা কিরকম সেটা বলে ফেলছি অলরেডি, যে এই বোনস এই শেপ। সবাইকে এতটুকু লিখতে পেরেছো, বুঝতে পেরেছো? কমেন্ট প্লিজ। সবাই দ্রুত জানাও কোন কোন বোনস কোন কোন আকৃতি। সবাইকে এখন পারবে ইনশাআল্লাহ? লেখা হয়েছে? লিখে ফেলো। ওকে, নেক্সট শেয়ার করো। আশা করি আকৃতিগুলো সবাই লিখতে পেরেছো, ক্লিয়ার? এবার দেখি আর কি দেওয়া যায় কিনা, একত্রিত করে বোনসগুলোর আর কি কি বিষয় আছে। আমরা বইয়ে যাবো ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে আমরা বই থেকে দাগিয়ে বইয়ের বাকি অংশে আমরা আগাবো, টেনশন নাই। এবার দেখো, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার গহ্বর, যেসব অস্থিতে গহ্বর বিদ্যমান বলি আমরা, স্ট্রোনীয় অস্থিচক্রে একটা গহ্বর রয়েছে। স্ট্রোনীয় অস্থিচক্রের গহ্বরটার নাম হচ্ছে এসিটাবুলাম। এসিটাবুলাম, এই এসিটাবুলাম নামক গহ্বরটা, ঠিক আছে? গহ্বর মনে রাখতে হবে। তাহলে ছোট গহ্বরটা হচ্ছে কি অনেকটা এরকম ডিপ্রেশন টাইপ, আর ফোরামেন্ট হচ্ছে বড় ছিদ্র টাইপ। এটা পার্থক্য আছে। গহ্বর মানে হচ্ছে ডিপ্রেশন টাইপ আর কি, কার্ভ হয়ে যায়, গর্ত টাইপ। আর ফোরামেন্ট হচ্ছে এপার ওপার ছিদ্র ডাইরেক্ট, ঠিক আছে? তো স্ট্রোনীয় অস্থিচক্র বা আমরা বলি হিপ বোনে এসিটাবুলাম নামক একটা গহ্বর রয়েছে, বা তার উপর ডিপ্রেশন অংশ রয়েছে, যেখানে এই ফিমারটা আছে, ফিমার, এই ফিমারের হেড দিয়ে যুক্ত হয়। এই এসিটাবুলামে ফিমারের হেড যুক্ত হয়, ফিমারের মস্তক যুক্ত হয়। এসিটাবুলামে ফিমারের মস্তক যুক্ত হয় এবং এটার মাধ্যমে এখানে একটা বল ও কোটি, মানে বল ও কোটো টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে, বল ও সকেট। এবং এটা আমরা বলি হচ্ছে আমাদের হিপ জয়েন্ট ফর্ম হয় এখানে, হিপ জয়েন্ট। আরেকটা জিনিস চিন্তা করতে হবে আমাদের, হিউমেরাস। এই হিউমেরাস একটা গহ্বর রয়েছে, নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি বা গ্লেনয়েড
ক্যাভিটি বা গহ্বর, এই গ্ল্যানয়েড গহ্বর হচ্ছে হিউমেরাসের মস্তকে যুক্ত হয়ে শোল্ডার জয়েন্ট ফর্ম করে। এটাও বলো ফোটো টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট বা বলো সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমাদের হিউমেরাসের মাথাকে ঢুকে হচ্ছে কোথায়? স্ক্যাপুলা। দেখো হিউমেরাসের মাথা বা মস্তকে ঢুকে এই গ্ল্যানয়েড ক্যাভিটি। গ্ল্যানয়েড ক্যাভিটি কই থাকে? এটা থাকে যে স্ক্যাপুলা আছে না, স্ক্যাপুলা, স্ক্যাপুলার একবারে মস্তক বা হেডের দিকে গিয়ে একটা গহ্বর থাকে। তাহলে স্ক্যাপুলার মধ্যে একটা গর্ত টাইপ বা গহ্বর টাইপ থাকে, তার নাম হচ্ছে গ্ল্যানয়েড ক্যাভিটি। এখানে হিউমেরাসের মস্তককে ঢুকে যায়, তার নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট ফর্ম করে। আবার শ্রোণী অস্থিচক্র বা হিপবোনের মধ্যে গিয়ে একটা গহ্বর বা ক্যাভিটি থাকে, ওখানে গিয়ে এই সুপারের নাম হচ্ছে এসিটাবুলাম, ওটার মধ্যে ফিমারের মস্তক ঢুকে যায়। তাহলে এগুলা 100% ইম্পর্টেন্স দিও, শিখতেই হবে। এবার আসছে হচ্ছে ফসা। ফসা ছোট করে বলি, যেগুলো তোমাদের লাগবে ওগুলো একত্রিত করে বলতেছি। ফসা আমাদের কোথায় কোন ফসা থাকে এটা প্রশ্ন করে। কোথায় কোন ফসা থাকে মাস্ট নো। ফসার ক্ষেত্রে যদি বলতে যাই, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে হিউমেরাস, স্ক্যাপুলা। একটা হচ্ছে হিউমেরাস, একটা হচ্ছে স্ক্যাপুলা। হিউমেরাস, স্ক্যাপুলা, ফসা। হিউমেরাসে কোন ফসা থাকে রে? অলেক্ট্রন এবং কর্নয়েড প্রসেস। ফসা কোথায় কোন ফসা থাকে? ফসা হচ্ছে অলেক্ট্রন এবং কর্নয়েড ফসা হিউমেরাসে থাকে। অলেক্ট্রন এন্ড কর্নয়েড ফসা হিউমেরাসে থাকে। আর স্ক্যাপুলাতে মনে রাখতে হবে সুপ্রাস্পাইনাস এবং ইনফ্রাস্পাইনাস প্রসেস থাকে। সুপ্রাস্পাইনাস, সুপ্রাস্পাইনাস, আর এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস, আর এটা হচ্ছে সুপ্রাস্পাইনাস, আর এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস। এগুলো হচ্ছে স্ক্যাপুলাতে ফসা থাকে। তাহলে সুপ্রাস্পাইনাস ফসা এবং ইনফ্রাস্পাইনাস ফসা এগুলো থাকে হচ্ছে এখানে। আমি পুরো ক্লাসে যা যা বিষয় বলছি, অনেকগুলো বিষয় বলতেছি এবং বলেছি ইনফরমেশন, এবং যেটা তোমরা শুনো নাই, অনেক কিছু জানো না এভাবে করতে হয়। কোথায় কোন গহ্বর ক্যাভিটি, কোথায় কোন ফসা, কোথায় কোন প্রসেস। এরপর আমরা বললাম হচ্ছে কোথায় কোন আমাদের হচ্ছে মাসল, কোথায় কোন বোনস পাওয়া যায়, কোথায় কোন শেপের বোনস পাওয়া যায়। এই বিষয়গুলো কিন্তু বলে দিয়েছি আমি একত্র করে। কোথায় কোনটা ইউ আকৃতির শেপ পাচ্ছ, আমি লেন্থ দিয়ে সামনে বলবো। তাহলে তুমি এই বিষয়গুলো কিন্তু মাস্ট করে ফেলতে হবে, ঠিক আছে? যারা নতুন আসছো বা আসো বা আসবে বা যারা পরে ক্লাসটা করবে, আমি আবারও বলছি মেনশন দিয়ে দিবে এই প্রাইভেট গ্রুপে যারা আছে এদেরকে, যাতে পরবর্তীতে এসে দেখতে পারে। ক্লাস মাস্ট করতে হবে, রেগুলার রেসপন্স করতে হবে এবং নোট শেয়ার করতে হবে, নাহলে আমি কোর্স আউট করে দেব। আর আমার কথা হচ্ছে আমি ক্লাসে কষ্ট করে দাঁড়িয়ে যে ক্লাসগুলো নিচ্ছি ইভিনিং রাত্রে এখানে স্টুডিওতে এসে হোস্টেল থেকে, এই ক্লাসগুলো তোমাদের এই মেডিকেল কোর্সের জন্য এই কারণে নিচ্ছি, প্রাইভেট প্রোগ্রাম এবং এই পেইড কোর্সে, এটা পেইড পেজ কেন নিচ্ছি? কারণ আলটিমেটলি আমি চাই আমার যে 40-50 স্টুডেন্ট এখানে পড়বে বা অ্যাডমিট হবে বা পড়তেছে বা সামনে পড়বে, এর মধ্যে থেকে যাতে অর্ধেকের বেশি স্টুডেন্ট চান্সে নিয়ে যেতে পারি, এটা হচ্ছে মেইন টার্গেট। তোমাকে চান্স পেতে হবে, তোমাকে পড়তে হবে। আর তুমি বোনস কার্ডিলেস কেন ধরছি, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম কেন ধরছি? মেডিকেলে শুরুই হয় হাড্ডি বা বোনস অ্যানাটমি দিয়ে, এজন্য আমি এটা দিয়ে শুরু করছি আমার মেডিকেল কোর্সের পড়াশোনা। ইনশাআল্লাহ এরপর আমি তোমার পরিপাক শোষণ রক্ত তৈরি পড়াবো, ওদিকে হচ্ছে আমরা হচ্ছে গুণগত রসায়ন জৈব যৌগ আস্তে আস্তে আগাবো। তাহলে যেটাই তোমাকে পড়াবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি তোমাকে আগে শেষ করাবো, যাতে এগুলো ধৈর্য থাকে। কারণ পরবর্তীতে সামনে সামনে গেলে গেলে আস্তে কয়েকদিন পরে দেখো বোর্ডের প্রেশার চলে আসতেছে, এই জন্য বোর্ডের প্রেশারের আগে আমি তোমাকে মোটামুটি বুঝিয়ে দিব। তো তোমাকে এই জন্য এগুলো পড়তে হবে ধারাবাহিক। আমি যখনই ক্লাস দিব আমি পোস্ট দিয়ে দিব, ক্লাসটা করে ফেলবো এই সময়, মাথা রাখবে। এখন আসলে ফসার পরে প্রসেস। আমাদের বডির মধ্যে আমি ফোরামেন নিয়ে কথা বলছি, ফসা নিয়ে কথা বলছি, এরপরে হচ্ছে আমি তোমাকে গহ্বর বা ক্যাভিটি নিয়ে কথা বলছি। সবাইকে ক্লিয়ার দিয়ে দেবো? সবাই জানা আমাকে? এবার যেটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেস। প্রসেসগুলো অনেকগুলো প্রসেস আছে, আসলে প্রসেসগুলো অনেকগুলোই আছে, কনফিউশন হইতে পারো, বাট কনফিউজ হওয়ার কিছু নাই, একটু কষ্ট করে মনে রাখতে হবে আর কি। প্রসেসগুলো প্রশ্ন করে তো দেখো আমরা কোথায় কোন প্রসেস পাবো গুছিয়ে পড়তে হবে, একত্রে নোট করে পড়তে হবে তোমাকে, তাহলে তুমি বুঝবে। দেখো স্টারনামে একটা প্রসেস আছে, নাম কি? স্টারনাম। স্টারনামের যে প্রসেস তার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। স্টারনামের যে প্রসেস তার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস। এবারে খেয়াল করো স্ক্যাপুলাতে যে প্রসেস রয়েছে, স্ক্যাপুলাতে অনেকগুলো প্রসেস আছে অবশ্য। স্ক্যাপুলাতে কি কি আছে বলো?
স্ক্যাপুলাতে কি প্রসেস আছে? Spinous process, coracoid process and acromial process. Very very important. Again, spinous process. Coracoid process. Coracoid process. Acromial process. তাহলে স্ক্যাপুলা এটার মধ্যে স্ক্যাপুলাতে কি প্রসেস আছে? স্পাইনাস প্রসেস, কোরাকয়েড প্রসেস এন্ড অ্যাক্রোমিয়াল প্রসেস। এই তিনটা প্রসেস আছে স্ক্যাপুলাতে। স্ফেনয়েড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্ফেনয়েড একটা প্রসেস আছে, কেউ বলতে পারো? কমেন্টে জানাও দিন, কে পারো? কে পারো দেখি এটা? আমাদের স্ফেনয়েড একটা প্রসেস আছে, তার নাম কি? আমি যে কোশ্চেন করেছিলাম, স্ফেনয়েড একটা প্রসেস আছে, তার নাম কি? কেউ জানো? কেউ জানো? স্ফেনয়েড একটা প্রসেস, তার নাম কি? টেরিগয়েড প্রসেস। টেরিগয়েড প্রসেস। স্ফেনয়েড প্রসেসের নাম হচ্ছে টেরিগয়েড প্রসেস। ম্যাক্সিলাতে অনেকগুলো প্রসেস আছে। ম্যাক্সিলাতে অনেকগুলো প্রসেস আছে, কয়েকটা ইম্পর্টেন্ট প্রসেসের নাম আমি তোমাকে শিখিয়ে দেই। ম্যাক্সিলাতে অনেকগুলো প্রসেস আছে, এর মধ্যে একটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস, প্যালাটাইন প্রসেস, জাইগোমেটিক প্রসেস। এই ম্যাক্সিলার মধ্যে আছে জাইগোমেটিক প্রসেস, চিন্তা করছো? তারপর হচ্ছে প্যালাটাইন প্রসেস, জাইগোমেটিক প্রসেস, প্যালাটাইন প্রসেস, ফ্রন্টাল প্রসেস এন্ড অ্যালভিওলার প্রসেস। এখানে অ্যালভিওলার প্রসেস থাকে, কথা না আগে এখানে ফ্রন্টাল প্রসেস আছে, আর এটা হচ্ছে সবার নামে যে প্রসেস লাগিয়ে দাও, আর এটা হচ্ছে অ্যালভিওলার প্রসেস। ওগুলো আমাদের জানিও না যে ম্যাক্সিলা অ্যালভিওলার প্রসেস থাকে। তাহলে জাইগোমেটিক প্রসেস, প্যালাটাইন প্রসেস, ফ্রন্টাল প্রসেস এন্ড অ্যালভিওলার প্রসেস থাকে ম্যাক্সিলাতে। ম্যাক্সিলা বোন যেটা আমরা বলি, উত্তরটা আমরা কম করে। ম্যান্ডিবলে থাকে হচ্ছে কন্ডাইলয়েড এন্ড কর্নয়েড প্রসেস। ম্যান্ডিবল আছে না, ম্যান্ডিবল, ম্যান্ডিবলে থাকে হচ্ছে কন্ডাইলয়েড এন্ড কর্নয়েড প্রসেস। একটা কন্ডাইলয়েড, একটা কর্নয়েড, একটা কোরাকয়েড আলাদা। তাহলে ম্যান্ডিবলে থাকে হচ্ছে কন্ডাইলয়েড এন্ড কর্নয়েড প্রসেস। আলনায় আবার থাকে হচ্ছে কর্নয়েড, অলেক্ট্রনের এবং স্টাইলয়েড প্রসেস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আলনাতে অনেক কিছু কমন আছে, ব্যতিক্রম যেটা সেটা লাগবে। স্টাইলয়েড প্রসেস, এটা শুনতে যায় সবাই, স্টাইলয়েড প্রসেস। তাহলে আলনাতে থাকে হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এছাড়াও কর্নয়েড এবং অলেক্ট্রনের প্রসেস থাকে। কর্নয়েড এবং অলেক্ট্রনের প্রসেস থাকে। একটা ফসা, একটা প্রসেস, একটা অলেক্ট্রনের ফসা, একটা অলেক্ট্রনের প্রসেস, আলাদা। অলেক্ট্রনের প্রসেসটা ফসার মধ্যে কাটে যায়, তাহলে অলেক্ট্রনের প্রসেস। তাহলে অলেক্ট্রন প্রসেস এবং কর্নয়েড প্রসেস এবং স্টাইলয়েড প্রসেস তিনটাই থাকে কোথায়? আলনাতে। আলনা, আলনার মোস্ট অনেক গুরুত্বপূর্ণ। এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ব্যতিক্রম। এক্সিসে থাকে হচ্ছে ওডন্টয়েড প্রসেস। এক্সিস যেটা রয়েছে আমরা বলি না অ্যাটলাস এক্সিস, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, এখানে থাকে ওডন্টয়েড প্রসেস। ওডন্টয়েড প্রসেস থাকে হচ্ছে এক্সিসে। এক্সিসে থাকে কি রে? ওডন্টয়েড প্রসেস। আর লাম্বার ভার্টিব্রাতে থাকে হচ্ছে ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস। লাম্বার ভার্টিব্রা এখানে থাকে ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস। লাম্বার ভার্টিব্রা বা কোটিদেশীয় ভার্টিব্রা যেটা আমরা বলি, সেখানে থাকে হচ্ছে ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস। ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস। তাহলে লাম্বার ভার্টিব্রাতে কোন প্রসেস থাকে? ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস থাকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো কোথায় কোন প্রসেস থাকে? জীবনে এভাবে একত্রে করে কেউ পড়ে নাই, স্যাররা পড়ায় না। খুব কম স্যার, খুব কম স্টুডেন্ট আছে এভাবে একত্রে করে পড়ে বা পড়ায়। আই নো ইট ভেরি ওয়েল মাই বয়। আমি 6 বছর ধরে পড়াচ্ছি, আমি জানি। তোমাদের সব কলেজের পোলাপানি পড়ায় আছি। বাংলাদেশের মোটামুটি ভাবে ম্যাক্সিমাম কলেজের পোলাপানি পড়েছি, অনলাইন এবং অফলাইনে, পেইড ফ্রি সব মিলে। আর চিটাগাংয়ের সব কলেজের পোলাপানি পড়েছি, সব স্কুলে। এটা হচ্ছে মেন বিষয়। তা আমার ধারণা আছে তোমরা তোমাদের সিনিয়ররা যা করে গেছে সব জানি, চিন্তাধারা আমার মাথায় আছে, আমি দেখছি। তোমরা যা করো এটাও আমি জানি, বা কি করতে পারো সেটাও আমি বুঝি। তো আসলে বিষয়গুলো হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করো, শিখো। অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু। এই যে প্রসেসের যে বিষয়গুলো বলছি, আমি আমাদের সময় 2-3টা করে বই পড়তে হয়েছে। কতগুলো সাবজেক্ট, কতগুলো সময়, 16 ঘন্টা করে ডেলি পড়া লাগে। তোমাদের তো আমি বলি তো তাও 10-12 ঘন্টায় রেগুলার পড়ো। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ গাইস? শোনো, আমাদের ওখানে যখন রোজ পড়তে গেছি একটা কথা না বললে
থাকে PNAS প্যারানেজাল এয়ার সাইনাস, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফেন্স, ফ্রন্টাল অ্যাডমিটাল ম্যাকুলার স্পাইনোইডাল, এগুলো হচ্ছে আমাদের কি বলতো ওই যে সাইনাস, সাইনোসাইটিস করছে না। তো প্যারানেজাল এয়ার সাইনাস, সাইনাস এয়ার সাইনাসের চার জোড়া ফ্রন্টাল অ্যাডমিটাল ম্যাকুলার স্পাইনোইডাল, ফ্রন্টাল অ্যাডমিটাল ম্যাক্সিলারি স্পাইনোইডাল, এই চার জোড়া হচ্ছে আমাদের প্যারানেজাল এয়ার সাইনাস। বাতাস থাকে আর কি সাইনোসাইটিস হয়। দেখ তো তুমি এই বোনসের সাথে এগুলো মিলিয়ে দিলে ফিরো না, আবার ওরা আলাদা। তাহলে ফ্রন্টাল অ্যাডমিটাল ম্যাক্সিলারি স্পাইনোইডাল এগুলো হচ্ছে চার জোড়া হচ্ছে আমাদের প্যারানেজাল এয়ার সাইনাস থাকে। আমি এখানে তোমাকে দেখাইলাম কোথায় কোন প্রসেস থাকে, কোনটা ইউ শেপ, কোথায় কোন ক্যাভিটি বা গহ্বর থাকে, কোথায় কোন ফসা থাকে। চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা লাইন রাইটিং যে কোশ্চেনগুলো এমসিকিউ প্রথমেই করে, প্রথম ধাক্কার বিষয়গুলো আমি বলে বলছি অলরেডি। আমাদের অ্যাটলাসে কি থাকে, অ্যাটলাসে কোনো সেন্ট্রাম বা বডি থাকে না, এটা রিং শেপ হয়, গোল, ভিতরে অনেক বড় ছিদ্র থাকে। এরপর আমরা পড়তে গিয়ে আমাদের অ্যাক্সিসে কি থাকে, ওডোনটয়েড প্রসেস থাকে, ফাঁসি দেয় যে মারা যায় অ্যাক্সিসের কারণে, ওডোনটয়েড প্রসেস। আমার কথা হচ্ছে আজকে লেকচার 1 যতটুকু বলেছি ইনশাআল্লাহ আর কথা বাড়াবো না। আমি প্রথম থেকে এখন পর্যন্ত যা ইনফরমেশন দিয়েছি তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পেয়েছো কিনা এবং বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। যা বলেছি সবাই কি লিখতে পেরেছো, বুঝতে পেরেছো? সবাই কি ক্লিয়ার? কমেন্ট করে জানাও প্লিজ। পুরো ক্লাস প্রথম থেকে এন্ড পর্যন্ত লেকচার 1 সবগুলো বিষয় দেখবে ইনশাআল্লাহ। আর লেকচার 2টাও আমরা ইনশাআল্লাহ এই চলনাঙ্গ চালনা উপরে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমরা একটা কেমিস্ট্রি একটা বায়োলজি এরকম চারটা শেষ করে আমরা আগাবো ইনশাআল্লাহ। ফিজিক্সও মাঝখানে ঢুকে দিব। ওকে, আমার কথা হচ্ছে সায়েন্সের যে 75 মার্কস আছে এর প্রতি গুরুত্ব কম বাড়াই দিতে হবে। বন্ধুদেরকে জানিয়ে দাও রেগুলার যাতে দ্রুত ভর্তি হয়ে যায়। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ক্লাস থামাথামি হবে না, আমি ক্লাস ধারাবাহিকভাবে নিয়ে যাই। আমার কথা হচ্ছে ক্লাসে অ্যাবসেন্ট দেওয়া যাবে না। যারা ক্রনিক্যালি অ্যাবসেন্ট আমি চেক করব, প্রত্যেকটা ক্লাসে আমি টোটাল কমেন্ট চেক করব। আমি প্রত্যেকের কমেন্ট চাই এবং রেসপন্স চাই। আমি যাকে অ্যাবসেন্ট পাবো বা হচ্ছে ইরেগুলার পাবো টানা 3 দিনের বেশি দিন টানা যে ক্লাস অ্যাবসেন্ট দেয় আমি কিন্তু তাকে কোর্স আউট করে দিই। এটা হচ্ছে বিষয়। আমি আমার ক্লাস প্রেজেন্ট থাকতে হবে, ক্লাস করতে হবে এবং তুমি নিজে নোট করে লেখে দাগে এগুলো শিখতে হবে, না তোমার চান্স ঘন্টা দিয়ে হবে। তো আমার কথা হচ্ছে এটা হচ্ছে মেন বিষয়, ফলো করতে হবে বিষয়গুলো। এই বিষয়গুলো বুঝতে হবে। পুরো ক্লাসটা তুমি প্রথম থেকে দেখলে তুমি বুঝবা যে আমি আসলে কি ইনফরমেশন কিভাবে দিয়েছি, কিভাবে এই চ্যাপ্টারটা শুরু করতে হবে, কি স্মার্টলি বলতে হবে এবং পুরো কোঅর্ডিনেট কিভাবে করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি অলরেডি। যাই হোক, স্টুডেন্টস আর কাছে কথা না বাড়াই, সবাইকে আশা করি দ্রুত ক্লিয়ার। কোন কোশ্চেন কনফিউশন সাজেশন আছে থাকলে জানাও। আর প্রতিদিন ক্লাস রেগুলার করবা, কমেন্ট করে জানাবা তোমাদের প্রশ্নগুলো। আর ইনশাআল্লাহ আমাকে আর বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবা এই প্রাইভেট গ্রুপে যারা আছে এন্ড যারা অ্যাডমিটেড তারা হচ্ছে রেগুলার ক্লাসগুলো করবে। পাবলিক গ্রুপে না, ক্লাসগুলো আমরা কিন্তু প্রাইভেট গ্রুপে নিচ্ছি এই কারণে ক্লাসগুলো থাকবে, রেকর্ড কোনো ডিলিট হবে না, যতক্ষণ খুশি লিখে নিবা। আর পরীক্ষা তোমাদের কলেজ স্কুলে থাকবে, এগুলো স্বাভাবিক, বাট মেইন পরীক্ষা বোর্ড, সেটা ফোকাস করো, বোর্ডের জন্য করতে হবে। মেডিকেল স্টাইলে তোমাকে অ্যাপ্রোচ করে এগিয়ে যেতে হবে, এটা তোমার বোর্ডে অনেক কাজে লাগবে, এমসিকিউ সিকিউতে, এটাও মাথায় রাখবা। আর সময় বেশি দিন নাই বলে দিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু বোর্ডের 2 মাস পরে হয়ে যাবে, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কথা। সো সময় কিন্তু বেশি নেই, কম্পিটিশন বাড়তেছে। ডাক্তার বা মেডিকেলে চান্স পেতে গেলে পরিশ্রম করতে হবে, এটা কোনো বিকল্পই নেই। এমনকি চান্স পাওয়ার পরে দ্বিগুণ পরিশ্রম করতে হবে, সেটাও মাথায় রাখতে হবে তোমাদের। ঠিক আছে, ধৈর্য রাখতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, মেধা, বুদ্ধি, বিবেক এবং হচ্ছে মুখস্থ বিদ্যা এগুলো থাকতে হবে, নাহলে হবে না চান্স, নাহলে ডাক্তারিও চান্স করতে পারবে না। সো সবকিছু মিলে মেইন বিষয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তোমাকে বুঝতে হবে। যোগ্য তুমি টিকে থাকে, তুমি পরিশ্রম করলেই হচ্ছে আল্লাহ তোমাকে দিবে। ওকে, সবশেষে আমি বলবো শ্রেয় প্রচেষ্টা, সৃষ্টিকর্তার দয়া এবং শ্রেষ্ঠ জীবের দোয়া যদি থাকে তাহলে কেউ চান্স আটকাতে পারে না, এটা হচ্ছে মেইন বিষয়। স্বপ্নের ক্যাম্পাসগুলো মুখরিত তোমাদের পদচারণে। আমি নেক্সট অফিসিয়াল ক্লাসের টাইম টপিক ঘোষণা দিয়ে দেব ইনশাআল্লাহ। পুরো ক্লাসটা ভালো মতো দেখো, প্রবলেমগুলো আমাকে জানাবো। দ্যাটস ফর অল ডিয়ার স্টুডেন্টস। সো আশা করি আজকের মতো দিনগুলোই থাকবে। তোমাদের কোনো কোয়েরি থাকলে জানাও, আর যদি ক্লিয়ার হয়ে থাকো কাইন্ডলি একটু জানতে করে বলো যে সবাইকে বুঝতে পেরেছো কিনা, দেখতে পেরেছো কিনা। দ্যাটস অল, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।